আমাদের প্রভাকর ফাউন্ডেশনের বিশেষ উত্তরীয় পরিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রথমে শ্রী অরুণ মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন শ্রী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সুমন মুখোপাধ্যায়কেও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। মালির সংবাদ জগন্নাথ নিয়ে আসলে প্রচুর কথা আমরা শুনেছি নানা সময়। মালির সংবাদ ৭২-এ আর জগন্নাথ ৭৭-এ, দুটি অত্যন্ত মন্ত্র সফল নাটক এখনো অভিনীত হয়, মালির সংবাদ হয় নিয়মিত প্রায়। কিন্তু যে নাটকগুলো আমি যখন 1986 সালে প্রথম চেতনার সঙ্গে সবসময় ছিলাম, সমস্ত জায়গায় যেতাম, যত বাইরে ট্রিপ হতো, বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, সব জায়গায় শৈশব থেকেই কৈশোরে গেছি সঙ্গে, কিন্তু একদম থিয়েটারের শিল্পটাকে কাছ থেকেই দেখেছি, যাকে বলে রান্নাঘরে দেখে রান্না শেখা, রান্নায় দাঁড়িয়ে কিভাবে তৈরি হচ্ছে একটা নাটক। কিন্তু 1986 সাল থেকে আমি একেবারে একদম প্রত্যক্ষভাবে থিয়েটার করব বলে আমার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি যুক্ত হলাম। তখন যে নাটকটি বাবা মঞ্চস্থ করলেন সেটা হচ্ছে রোশন। এই রোশন নাটক সম্পর্কে আমরা কিছুই জানি না, কারণ মঞ্চ সফল হয়নি। কিন্তু এই রোশনে বাবার যে পরিশ্রম আমি দেখেছি। আমরা তখন কলকাতায় চলে এসেছি, আমাদের দুটো ঘরের সংখ্যা বাড়েনি, হেস্টিংসও দুটো ঘরই ছিল। জগন্নাথের পরে ওরাম সাফল্যের পরে একটা নাটক লেখা খুবই সমস্যার। ফলে শুরুটা নিয়ে আমি দেখেছি অনেকগুলো ড্রাফট করছেন, সেগুলো পড়ছি এবং শেষটা খুঁজে পাচ্ছেন না। এবং শেষে এমন যে কালী পুজোর রাত্রিবেলা যখন আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে তলায় আড্ডা মারছি, কালী পুজোর রাত্রিবেলা বাবা পরের দিন সকালে বলেন কাল শেষটা পেয়েছি। সেই শেষটাই হয়েছিল, সেটা একটা ফ্ল্যাশ ফরওয়ার্ড মতো একটা দৃশ্য। রোশন অনেকেই নিশ্চয়ই ঘরে দেখেননি রোশন, কিন্তু বাবা অত্যন্ত কঠিন পরিশ্রম করেছিলেন রোশন তৈরি করার জন্য। আমারও প্রথম থেকেই মহড়ায় থাকা, আমি ইমতিয়াজ বলের চরিত্র করেছিলাম, বাবা রোশন করেছিলেন, বিপ্লব কেতন অভিনয় করেছিলেন সে নাটকে একটি পকেট মারের চরিত্রে। তা আমি জানতে চাইছিলাম 1986-এ রোশন তোমার করার নাটক, যেটা তুই অত্যন্ত পরিশ্রম করে করেছিলে, ওরা আমার একটা দীর্ঘ পাঠ নিয়ে, এবং রাজনৈতিক বয়ানটাও ছিল একটু গোলমেলে, কারণ আমার মনে আছে তখনকার পার্টির লোকেরা একদমই পছন্দ করেননি রোশন। কারণ শেষটা একজন শ্রমিক চাবি চাইছে যে আমাকে ইউনিয়ন অফিসের চাবিটা দেবেন। একজন যাকে বলে শিক্ষিত মধ্যবিত্ত একজন নেতা, তার কাছ থেকে একজন শ্রমিক মজুর চাবি চাইছে, ইউনিয়ন ঘরের চাবি। সেই ইঙ্গিতটা বোধহয় একটু সহ্য হয়নি অনেকের, যে যেটা আসলে শেষ পর্যন্ত একটা ক্লাসের প্রশ্ন তৈরি হচ্ছে, যে ক্লাস কনসিয়াসনেস নিয়ে। চিরকালই ব্রেক্সটের নাটক, বাবা ব্রেক্সট অত্যন্ত ভক্ত, সবাই জানেন ব্রেক্সটন থিয়েটার। তোমার এই রোশন করার অতটা প্রয়োজনীয়তা কেন মনে হয়েছিল 1986? তখন বাস্ট হয়তো 12 বছর, ৭৭-এ বামফ্রন্ট ক্ষমতায় এসছে, ৮৬-তে তোমার ওই নাটকটি করার এত ইচ্ছা হলো কেন? প্রথমত আমার গলার কি অবস্থা, যাই হোক, রোশন উপন্যাসটি সম্পর্কে আমি ইসরায়েল সাহেবের মুখে যখন শুনলাম, সেই মুহূর্তে আমার মনে হয়েছে যে এটাকে যদি নাটকের রূপ দেওয়া যায় তাহলে খুব একটা কাজের কাজ হবে, এরকম একটা ভাবনা আমাকে তাড়িত করেছিল, আর অন্য কিছু নয়। আর পরের দিকে দিনের পর দিন উনি তো হিন্দিতে লিখেছেন, সেটাকে বাংলাতে রূপান্তর করার জন্যে উনি বলে যেতেন, আমি অনুবাদ করতাম, সেও অনেক সময় লেগেছিল। কিন্তু সময় লাগাটা তখন কোনো বিরক্তির ব্যাপার তো নয়, উল্টে আনন্দের ব্যাপার ছিল। দিনের পর দিন ইসরায়েল সাহেবের সঙ্গে বসে উনি করতেন। হিন্দি আমি পড়তে পারি, কিন্তু ছাপার অক্ষরে হলে পড়তে পারি, হাতে লেখায় হিন্দি পড়াটা খুব মুশকিল হয়। যাই উনি ওই জন্য উনি মুখে মুখে বলতেন, আমি সেটাকে নোট করতাম। আগে গোটা উপন্যাসের ছবিটা আগে পরিষ্কার করা দরকার ছিল, তো সেই জন্য ওটা করেছিল। এবং করতে করতে লিখতে লিখতেই নাটকের ভাবনাগুলো মাথায়
এসে যাচ্ছিল এবং সেইভাবে অনেক সময় লেগেছিল, অন্যভাবে জিনিসটা নাট্যরূপ দেওয়া হয়েছিল। ওটাকে ভালো লাগার প্রধান কারণ হচ্ছে খুব সচ্ছল চমৎকার ভাষায় লেখা, এটা একটা প্রথম কারণ। দ্বিতীয়ত ওই যে অঞ্চলে, শ্রমিকদের ওই অঞ্চলে যে তাদের জীবন কীরকম সে নিয়ে ইসরায়েল সাহেবের খুব অভিজ্ঞতা ছিল, প্রবল অভিজ্ঞতা ছিল। সেই জন্য ডিটেলসগুলো এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছে এটা নাটক করা খুব কঠিন হবে না। সেইভাবে শুরু করি এবং সময় লেগেছিল, তাড়াহুড়ো কিছু ছিল না, সময় লেগেছিল। আর নাটকটা যে জনপ্রিয় হলো না ততটা, তার অনেকগুলো কারণ হয়তো ছিল। প্রথম কারণ আমার মনে হয়, আমি যদি ঠিকমতো অ্যানালিসিস করি, জগন্নাথের মূল চরিত্রে অভিনয় করার পর আবার রোশনে মূল চরিত্রে অভিনয় করে আমি এমন কিছু নতুন কিছু দিতে পারিনি আমার ধারণা, যাতে মনে হয় যে একটা নতুন পাওয়া গেল। জগন্নাথের প্রভাব ওর উপর খুব যে ছিল তা নয়, কারণ সম্পূর্ণ আলাদা গল্প, আলাদা লোকেল, আলাদা সব কিছু আলাদা। তো স্বভাবতই আমরা একটু হয়েছিলাম, যে নাটকটা লোকের পছন্দ হলো না। এই পছন্দ হওয়া নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা, একের পর এক পছন্দ না হওয়া নাটক করেছি, জেনে বুঝেই করেছি। পছন্দ হওয়াটা বড় কথা নয়, শেষ কথা হচ্ছে তুমি তোমার সময়কে ঠিক সময় ঠিক মতো ধরতে পারছো কিনা, তার নাড়িটা ঠিক মতো টিপে, তার যদি অসুখ থাকে অসুখ, যদি সুখ থাকে সুখ, তুমি ধরতে পারছো কিনা। আমার কাছে সেটি বরাবর নাটকের অনুবাদ করার পরবর্তীকালে ব্রেস্টের নাটক আমি যেগুলো নিয়ে কাজ করেছি, সেখানেও একই অনুভূতি কাজ করেছি, যে আমার সময়, আমার যে মানুষ, সে তার চারপাশে বাস্তবটাকে যেভাবে দেখছে সেইভাবে আমার নাটকে সেটা ফুটে উঠছে কিনা। তা রোশনে সেটা আমার মনে হয়েছিল ওই অঞ্চলের নারী একদম ধরে ইসরায়েল সাহেব লিখতে পেরেছিলেন, এবং আমি আমার উপন্যাসের এই অনুবাদে সেটাকে রাখতে পেরেছিলাম বলে আমার ধারণা। পরবর্তীকালে কেউ আমার একজন ঠেট করে বলেছিল যে তোমার তো গোড়াতেই মাইনাস হয়ে গেছো, কেন? বলে তুমি শ্রমিক শ্রেণীকে নেতার হাতে দিচ্ছ না, শ্রমিক শ্রেণীর হাতে নেতৃত্ব দিচ্ছ না, তাহলে তোমার নাটক কি করে লোকে পছন্দ করবে? আর যে নেতৃত্ব না দেওয়াটা কি আমার ইচ্ছের ওপর নির্ভর করছে, নাকি বাস্তব অবস্থা যা দেখছি তাতে মনে হয় যে এর বেশি তোমাকে না। যখন সেসব যে ইউনিয়ন অফিসের দরজাটা খোলা হচ্ছে না বেশ কিছুদিন, তখন রোশন ভরসা করে বলছে যে আমাকে ওই ইউনিয়ন অফিসটা খুলবো, লোকজন আসছে ফিরে যাচ্ছে, চাবিটা দিন, ওটা খুব বন্ধ হয়ে পড়ে আছে। তখন যিনি নেতা অ্যারেস্টেড হয়েছেন জেলখানায়, তিনি চাবিটা যতখানি বাড়ালে হাতে পৌঁছয় ততখানি বাড়াচ্ছেন না, চাবিটা বার করছেন, চাবিটা এরকম ধরছেন, কিন্তু আর যাচ্ছে না চাবি। রোশন হাত পেতে এরকম করেছে, ওই হাতের দূরত্ব খুঁজল না। এখানে স্পষ্ট নির্দেশ হচ্ছে যে শ্রমিক শ্রেণীর সাথে নেতৃত্ব দিচ্ছ না, মধ্যবিত্ত তোমরা আগে থেকেছো। এই যে ব্যাপারটা একটা বিরাট অংশ পছন্দ করেনি, কারণ যে ঠিক আছে, আমার কাছে যেটা ঠিক বলে মনে হয়েছে সেটাই হয়েছে। তো রোশন নিয়ে বড় আশা ছিল, তাই সেই রোশন অনেকগুলি অভিনয় হয়েছে, আমরা ছাড়িনি, অনেকগুলি অভিনয় হয়েছে, কিন্তু সামাও লোকের কাছে খুব পছন্দ, যাদের সাহায্য পেলে, যাদের সাপোর্ট পেলে নাটকটা জমার সম্ভাবনা বেশি ছিল, সেটা হয়নি। সেই জন্য রোশন আমার কাছে একটা বেদনাদায়ক স্মৃতিও বটে। আর কি বলবো, ঠিক আছে, নাটক জমা না জমাটা তো শেষ কথা নয়। আমরা তো সেই উদ্দেশ্যে নাটক করতে আসিনি যে কতটা জমলো, কত টিকিট বিক্রি হলো, কত পুরস্কার পেল ইত্যাদি। আমরা মনের তাগিদ থেকেই নাটক করি। সেই নাটক মানুষ কখনো ভালো বলে, কখনো বলে না মন্দ, কখনো বলে সঠিক, কখনো বলে বেঠিক, সেই সমালোচনা তো থাকবেই, থাকুক।
রোশনের পেছনের গল্পটা মোটামুটি এরকম। না, সেই কারণেই এটা একটা খুব সুন্দর যে তোমার থিয়েট্রিক্যাল যে এস্থেটিক্স, যেটা আমি প্রথম থেকে দেখে আসছি, সেই এস্থেটিক্সের মধ্যে একটা বড় অংশ তার নাট্য চেতনায় বা নাট্য ভাবনায় বা নাট্য ভাষে একটা শ্রেণীদ্বন্দ্বের বা শ্রেণী চেতনার একটা প্রগাঢ় যাকে বলে অস্তিত্ব বা অভিঘাত যদি বলি আমি। যেমন জগন্নাথও কিন্তু একই প্রশ্ন প্রায় তোলা হচ্ছে যে তোমরা বিপ্লবীরা পাশে থাকলে আমিও মারতে পারতাম, আমি অনেক অনেক কিছু করতে পারতাম। না, একটা কথা বলবো, হ্যাঁ বলো। ভুলে যাই। ওই চাবিটা বাড়িয়ে দিচ্ছে আর ও হাতটা বাড়িয়ে আছে, এখানে শেষ করলাম কেন? পরিষ্কার ভাবে বলতেই তো পারতাম যে চাবি দেবো না, চাবি দেবো না বলছে না, চাবি হাত বাড়াচ্ছে। এখানে দাঁড়াচ্ছে যে তুমি উপযুক্ত হয়নি বলে চাবিটার হাতটা হাত বেশি যাচ্ছে না। এই সমালোচনাটা অনেক একটা বড় অংশ দিতে পারিনি। চাবি আমি দিতে রাজি আছি, এই তো হাত বাড়িয়েছি, তুমি নেওয়ার প্রস্তুত হওনি। দ্যাট ওয়াজ দ্য মেইন থিং। হ্যাঁ বল। না না ঠিক আছে, যে আমার মনে হচ্ছে সফদর হাশমি নাটকটি দেখেছিলেন রোশন, আমরা যেবারে মঞ্জার থিয়েটারের ফেস্টিভ্যালে গেলাম, সফদরের বোধহয় কিছু এই ব্যাপারেও সমালোচনা ছিল, আমি তোমার স্মৃতিতে আছে কিনা জানি না, তখন আমরা খুবই তরুণ। সফদর বোধহয় ওই অংশটা নিয়েই বলতে চেয়েছিলেন যে হ্যাঁ, কিন্তু আবার দেখো জগন্নাথের ক্ষেত্রে একই প্রশ্ন তোলা হলেও যে জগন্নাথকে বিপ্লবীরা কোনো কিছু আমার বিপ্লবী আদর্শের চেয়ে বড় নয় ধীমান বলে যখন বিপ্লবী চলে যায়, কিন্তু সেটা একটা সেই সময়কার রাজনীতিটা একদম অন্যরকম, সেটা হচ্ছে প্রাক স্বাধীনতা একটা রাজনীতি, সেখানে জগন্নাথকে একরকম ভাবে বুঝতে অসুবিধা হয় না। কিন্তু এটা একদম 1986 সালে যখন করছো তখন একদম সাম্প্রতিক রাজনীতির একটা বড় ছিল, দূরত্বটা কম ছিল, সেই জায়গা থেকে হয়তো একটু অবকাশ হয়েছিল, সেইভাবেই বলতে চাই। ঠিক তারপরেই বাবা একটা নাটক করেন যেটা অত্যন্ত সমালোচিত হয়েছিল, জ্যেষ্ঠপুত্র। 1986 জ্যেষ্ঠ হচ্ছে রোশন আর 88 জ্যেষ্ঠপুত্র। তেমন একটা ক্যাপশনও দেওয়া হয়েছিল, একটি সাদা মাটা নাটক। জ্যেষ্ঠপুত্র, সেটা নিয়ে তুমুল যে এরকম আমার অন্য কাজগুলো সাদা মাটা নয়। হ্যাঁ না না, আমি বলছি যে সমালোচনা, আমিও সেই নাটকে অভিনয় করেছিলাম ভানু বলে একটি চরিত্রে, বিপ্লবদা, পীযূষ, শিবুদা এবং স্বপ্নাদি এটা ছিলেন। ছোট, এটা একটা রাশিয়ান নাটক, ভ্যাম্পিলভ বলে একজন আলেকজান্ডার ভ্যাম্পিলভের লেখা, দ্য এল্ডার সান, সেটার একটা অনুবাদ নয়, ওটা হচ্ছে একদম মানে একদম কলকাতায় মানে দেশজ একটা এতে ফেলা প্রেক্ষাপটে। সেই নাটকটা তুমি কি এইটার একটা একটা অভিমান হয়েছিল বা রাগ হয়েছিল রোশনের মতো নাটক লোকে নিল না, সেই কারণে জ্যেষ্ঠপুত্র করি একটা খুব সহজ একটা কমেডি, একটা হিউম্যান স্টোরি, এখানে কোনো বিশেষ শ্রেণীদ্বন্দ্ব বা রাজনীতির কথা নেই, সেই জায়গা থেকে না 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 তা হয়নি। তাহলে তোমরা ওটা দেখতে চাও না? এবার দেখো, এটা দেখো, এরম না, এরম কিছু নয়, এটা আমার ভালো লাগার নাটক। জ্যেষ্ঠপুত্র ইজ এ নাইস প্লে। জ্যেষ্ঠপুত্র একটা অ্যানেকডট বলি, ছোট। একটা মিটিংয়ে উৎপলদা ছিলেন, আমিও ছিলাম, একটা ব্রেক হয়েছে, তার উৎপলদাকে গিয়ে নমস্কার করলাম, উৎপলদা কি খবর এসে সেটা, এবার গেছিলাম বুঝলে মস্কো বলে, তারপরে মস্কো আমি তো একটা নাটক করলাম, রাশিয়ান প্লে। বলো কি নাটক? আমি বলে গেলাম এই 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 এই, উনি সব শুনলেন, শুনে কিছুই বললেন না, না বলে তারপরে একটা ব্রেক হয়েছে, ব্রেকের পর আবার এসে একটা জায়গায় উৎপলদা বসছে, আমি গিয়ে আবার বসি, আর উৎপলদা কিছু বললেন না। কি বলতো, কি নিয়ে কথা বলছিলাম? আমি বললাম যে এই নাটকটা নিয়ে কথা বলছিলাম। বলে ওই নাটকটা, আচ্ছা রাশিয়াতে একটা নাটক দেখে এলাম বুঝলে, কিছু নয়, সাধারণ ছোট্ট ঘটনা, কিন্তু তার প্রোডাকশন মানে কল্পনীয়, মানে অকল্পনীয় একদম। বলে ডিটেলে উনি এটা এটা পার্সেন্টটা বুঝলে এরকম ভাবে ঢুকছে, তারপরে ওই অমুক তমুক, আমি যেটা আধ ঘন্টা আগে বলেছি সেইটাই। বলে ওরা সাধারণ একটা নাটককেও যে কিভাবে
অ্যাট্রাকটিভ করে তোলা যায়, কিভাবে অসম্ভব জমাট করে তোলা যায়। এবং বক্তব্য দেখো এইভাবে মানবিক বক্তব্য ঠিকই আছে, এ নিয়ে মানে জানি না, আমার খুব মজা লেগেছিল। তো জ্যেষ্ঠ পুত্র, আমি আজও মনে করি জ্যেষ্ঠ পুত্র করার কোনো ভুল হয়নি। ওর মধ্যে যে মানবিক ব্যাপারটা ছিল, যে পয়েন্টটা ছিল, সেটা খুব প্রগ্রেসিভ পয়েন্ট, খুব প্রগ্রেসিভ পয়েন্ট। না, আমি খালি বলছি, তোমার যদি নাটকগুলো পরপর দেখি, তুমি জ্যেষ্ঠ পুত্রটা একদম অন্য ঘরানার নাটক, ওই ঘরানার নাটক তুমি আগে করোনি। না সেটা একদমই নতুন, কিন্তু একদম শিল্পী তো অন্য ঘরানার চেষ্টা করবে, নিশ্চয়ই, সেটা তো অবশ্যই। এবং আমার মনে পড়ে সেই সময়, যদিও একটা কমেডি প্লে ছিল, তার মধ্যে একটা খুব বড় একটা অন্য ইঙ্গিত ছিল, একটা মানব সম্পর্কের একটা ইঙ্গিত ছিল। খুব জটিল মানবিক ব্যাপার, সেগুলো তো মানুষ, কোনো নাট্যকার সে তো সব রকমের চেষ্টা করবে, আমার তো ধারণা তাই। এবং এই নাটকটা ওখানেও খুব পপুলার, ভীষণ পপুলার। সেটাই উৎপলদা বলছেন যে সাধারণ বিষয় জানো, কি করছে প্রযোজনা, অভিনয় তুমি ভাবতে পারবে না। দ্বিতীয়বারে যখন বললেন উনি, তখন ডিটেলে বললেন, ঢুকছে একটা সুটকেস নিয়ে, এই এত ডিটেলে। কারণ প্রথমবার উনি শোনেনি কি বলে, শোনেননি, বা আমার বলার মধ্যে কোনো ফাঁক ছিল হয়নি, হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আরেকটা, উৎপল বাবু এরকম অনেক কাণ্ড করেছিলেন। আমার যত মনে পড়ে তোমার কাছেই শোনা, যে তখন থিয়েটার বুলেটিন উনি যে পত্রিকা চালাতেন, পিএলটি থেকে বেরোতো, তাতে একটা উৎপলদা প্রবন্ধ লিখেছিলেন, কিসের দুর্গে, প্রতিক্রিয়ার দুর্গে কামান দেখলো মারির সংবাদ। বললো নাটকটা তখন দেখেননি বোধ হয়, না দেখেই লিখেছিলেন। উৎপলদা নাটক না দেখেই কার কাছে শুনে লিখে দিয়েছিলেন, প্রতিক্রিয়ার দুর্গে কামান দাগলে, তারপরে দেখেছিলেন একসঙ্গে অজিতেশ এবং উৎপলদা একসঙ্গে। হ্যাঁ, এবং সেই ঘটনাটাও খুব ইন্টারেস্টিং, যেদিকে দেখতে এসেছিলেন, সেটা তুমিই বলো যে কি হয়েছিল। রঙ্গনাথে সকালবেলা শো দুজনে মিলে একসঙ্গে দেখেছেন, দেখে সিঁড়ি দিয়ে উঠে ওই পাশে বেঞ্চি পাতা থাক রঙ্গনা, ওইখানে, ওইখানে বসে, মানে বসে কি অজিতেশ ওই হাতাটা, জামার হাতাটা হবে নাকি শেক্সপিয়ার ব্রেস্ট হবে? ও সে বলছে না 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 বলুন, বলুন। প্রসঙ্গটা এসেছিল বোধহয় তখন অজিতেশ বাবু, মানে মারির সংবাদের ব্রেস্টিয়ান আঙ্গিক নিয়ে কথা বলছিলেন, ওই প্রসঙ্গেই তখন উৎপলদা বলেন যে ঠিক আছে তুমি ব্রেস্ট, আমি শেক্সপিয়ার, চলো তো হয়ে যাক। তখন অজিতেশ বলে যে আপনার সঙ্গে হাতাটা গুটিয়ে নিল, হাতাটা গুটানোটা ঠিক আছে। না, এই হাতা কুটানোর গল্প অনেক আছে, কারণ আমি বাবা চৈতন্যের স্বপ্নে বাবা প্রোডাকশন কোঅর্ডিনেটর ছিলেন, এবং ওই উৎপলদা ডিরেক্টর। যতবারই মহেন্দ্র মঞ্চের রিহার্সালের সময় একজন ছিলেন উৎপল বলে, তাকে ডাকতো বাবা উৎপল, কাউকে ডাকছেন কমলে, বাবাটাকে ডাকা ছেড়েই দিল, কারণ প্রতিবার যতবারই ওই উৎপলকে ডাকে, আমাকে ডাকছেন কমরেড বলে উঠে আসতেন। যাই হোক, আচ্ছা, কামিং ব্যাক টু ইয়োর প্লেস। এবং তারপরেই আরেকটা নাটক, সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার গোটা নাট্য কর্মের ক্ষেত্রে, সেটা দুঃখীমুখী যোদ্ধা, 1991। হ্যাঁ, মানে পরপর 86 রোশন, 88 আমার পরিষ্কার মনে হয়, কিন্তু মাধব মঞ্চের জ্যেষ্ঠপুত্র প্রায় একই সময় মঞ্চস্থ হয়েছিল। আমি দুটোতেই অভিনয় করি তখন। জ্যেষ্ঠপুত্র কয়েকটা পরে বন্ধ হয়ে গেল, মাধব মঞ্চে তার 200-300টা অভিনয় হয়েছে। তারপরেই দুঃখীমুখী যোদ্ধা, যেটাও মনে হচ্ছে ভীষণ প্রবল একটা পরিশ্রম করে তৈরি করা প্রযোজনা। এবং আমার মনে হচ্ছিল তুমি একটা কিছু বলার চেষ্টা করছো ফ্রম 1986 অনওয়ার্ডস। 88-এ তুমি এটা একদম অন্য ঘরানার একটা চালের নাটক করলে, এবং তারপরে 91-এ এসে তুমি দুঃখীমুখী যোদ্ধা করলে, এবং একটা কিছু বলার চেষ্টা, তোমার নতুন করে বলার চেষ্টা, বিশেষ করে দুঃখীমুখী যোদ্ধায় আবার ফিরে এলো। আমি দুঃখীমুখী যুদ্ধ আশ্চর্যজনক ভাবে মঞ্চ সফল হয়নি, মানুষের পছন্দ হয়নি।
কি তখন বুদ্ধি সর্বস্ব নাটক ইত্যাদি নানা রকম কথা হয়েছিল, বড্ড বেশি। না, ডন তাকে ভালো লাগে লিখেছিল, কারণ এটাই বলছি, ডন আবার এত বছর পরে হয়েছে। ডনের কিছু জিনিস আমরা পাল্টেছিলাম, কিন্তু দুঃখমুখী যুদ্ধের ক্ষেত্রে আমি দেখেছি ভেরি ইম্পর্টেন্ট একটা, মানে এমনি থিয়েটার ল্যাঙ্গুয়েজের দিক থেকেও বড় এক্সপেরিমেন্ট ছিল ভীষণ। যে তোমার থিয়েটার জগন্নাথের পর মধ্যে সবচেয়ে আমার মনে হয় থিয়েটার ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট ছিল, পরীক্ষা ছিল দুঃখমুখী যুদ্ধায় 77 to 91। তার মাঝখানে তুমি আরেকবার বোধহয় এটা রিভাইভ করার চেষ্টা করেছিলে, ভালো মানুষের পালা। সেটা প্রথম এটা কি, এটা মানে পরিচালক বলো নাট্যকার বলো, তার জেদ খানিকটা থাকে যে লোকের কেন ভালো লাগছে না। লোকের ভালো লাগার জন্য কেউ কিছু করতে পারে এরকম তো হয় না। যে স্রষ্টা সে লোকের কি ভালো লাগবে এই ভেবে তো কাজ করে না। সে তার মনের কতগুলো ভালো লাগা জিনিস, কতগুলো আদর্শের জিনিস, কতগুলো চারপাশের বাস্তবতাকে কতখানি সে তুলে ধরতে পারছে, এইটি প্রধান বিষয় হয় যে কোনো প্রডিউসারের, সে নাট্যকার হোক পরিচালক হোক। তো স্বভাবতই এই যে বারবার বলছি যেটা, যে বাইরের চাপটা কোথায় ছিল কিনা, এটা বলতে চাইছিস নাকি? না, ওইভাবে সরাসরি চাপ না। জগন্নাথ থেকে অনেক রকমের বলেছে যে জগন্নাথ শেষ পর্যন্ত কিছু করলো না, আপনি ওইভাবে কি করবে বলুন, কি করবে বলুন না, কি করবে বলুন। সে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা বলুন না, একটা কি করতে পারে? অনেক কিছু হলে গুলিয়ে যায়, একটা কি করতে পারে না। এটা না, সে তো তোমার সংলাপই আছে, তোমরা বিপ্লবীরা পাশে থাকলে আমি অনেক অনেক কিছু করতে পারতাম। এটা সেই সংলাপটা তো এতেই বলা আছে, কিন্তু খুব আমি বলছি রাজনৈতিকভাবে তুমি এটা চিরকালই এটা বলার চেষ্টা করেছো নানা রকম। দুঃখমুখী যুদ্ধের সময়টা আমি বলবো খুব উল্লেখযোগ্যভাবে এটা বলা দরকার। সেই ঠিক একই সময় দায়বদ্ধ, সায়কের দায়বদ্ধ মঞ্চস্থ হয়েছে এবং প্রবল সফল, মঞ্চ সফল হয়েছিল মানে একদম। এবং ঠিক তার পাশাপাশি দর্শক কমছে হচ্ছে দুঃখমুখী যোদ্ধা, আর ওদিকে তখন এক ধরনের একটা চেষ্টা নানা লেখাপত্তরে প্রবীণ অনেক মানুষই লিখেছেন যে বড্ড বেশি বুদ্ধির ওপর প্রত্যাশা দুঃখমুখী থাকে, মানুষকে বড্ড বেশি ভাবতে হচ্ছে। কিন্তু পিকুলিয়ার হচ্ছে বাচ্চারা যারা মানে অল্প বয়স, বিলো 18, এই অংশের একটা বড় অংশ কিন্তু দুঃখমুখী যুদ্ধ পছন্দ করেছে। তাহলে কাব্যটা কোথায় তাকে স্পর্শ করছে, নিশ্চয়ই অত অঙ্ক করছে না বুঝে কাব্যটা কোথাও তাকে স্পর্শ করছে। এই জন্য বাচ্চা বলছে এই 12-13 বছরের বয়সে এবার তাই বাবার সঙ্গে এসছে দেখতে, সে কিন্তু মানে তত্ত্ব বিষয়ে দেখেছে নাটকটা, মানে বিরক্ত করেনি, এগুলো সাধারণত হয় মানে বাচ্চা থাকলে সঙ্গে। না, আমি জনগণের যেটা আমি বলছি যারা নাটক দেখে, মানে সেটিও 90 সাল থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দর্শকের, কিন্তু যে দর্শকের যেটা বলছি বুদ্ধি সর্বস্বতা, যেটা মনে ব্রেস্ট বারবার তুমি ব্রেস্টের বক্ত বলে এবং শিষ্য বলে নিজেকে বারবার বলো যে ব্রেস্ট তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তোমার থিয়েটার চিন্তাকে এবং তার সমস্ত এস্থেটিক্সটা। সেখানে আমার বারবার মনে হয় যে ব্রেস্ট তো বারবার বুদ্ধির কথাই বলছেন, যে ভাবতে শেখাও, বা ঋত্বিক ঘটকের কথা ধার করে বলা যায় ভাবা প্র্যাকটিস করো। হ্যাঁ, তো আমরা ভাবা প্র্যাকটিস করাটা কি একটা সময় ছেড়ে দিয়েছিলাম? তোমার কি মনে হয় যে তুমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে তুমি একদম লড়াইয়ের মধ্যে থেকেছো? আমরা মনে আছে আমরা পলিটিক্যাল প্লেও করেছি ইলেকশনের আগে, সেই সময় উৎপল দাও করছেন, সুনীল দাও আছেন, আমরা দেখেছি কৈশোরে, এবং একটা বামপন্থী চেতনার সঙ্গে যুক্ত হয়েছিলে, আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলে, এবং তোমার কি মনে হচ্ছিল যে ক্রমাগত যে একটা কোথাও স্খলন বা একটা কোথাও অবনমন ঘটছে নাট্যভাষের ক্ষেত্রে কে, বা আমাদের নাট্য চিন্তা বা সাংস্কৃতিক যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করছিলাম, কোথাও কি মনে হচ্ছিল একটা কোথাও ভাঙন বা ঘুম ধরছে? জোরালো স্পষ্টভাবে না হলেও নিশ্চয়ই করেছে, মনে করেছে। কারণ তারপরেও আমি এই ধরনের নাটক করতে দ্বিধা করিনি। আমার কাছে কি, আমি মানুষের সম্পর্ক, জগৎ, চারপাশটার সম্পর্কে কিছু ছবি, কিছু
ধারণা দর্শকের সামনে পেশ করছি নাটকের মাধ্যমে। সেখানে মানে কি বলবো, দুঃখমুখীকে বাঁচাতে এর অভিনয় এটা করেছিলাম আমরা, জগন্নাথের অভিনয়, তাই তো মনে হচ্ছে অব্দুল। একটা বিজ্ঞাপন করেছিলাম আমরা, আচ্ছা, আমার মনে নেই কি বলে। কাগজে ছাপানো বিজ্ঞাপন আনন্দবাজারে। এবং জগন্নাথের টিকিটের রেট বাড়িয়েছিলাম সেই শোটাতে, তখন হাউসফুল হচ্ছে জগন্নাথ। তাতে বেশ কিছু দর্শক আপত্তি করেছিল, ওই টিকিটের রেট বাড়ালেন কেন। ঠিক আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু এটা আমরা করেছি, এটা বিজ্ঞাপনে লিখেছি। তো আমার কথা হচ্ছে, একটা শিল্পী, একটা আর্টিস্ট, একটা নাট্যকার বা পরিচালক, নাটকের মানুষ, সে তো তার যে সমাজে যে ছবিগুলো তার সামনে যেভাবে পড়ছে, সেইটাকে সে ঘুরিয়ে আবার সমাজকে ফেরত দিচ্ছে। তো আমার কাছে সবসময় ওইভাবেই আসতো। সেই জন্য ব্রেস্টকে পছন্দ হয় কেন, ব্রেস্ট বলছে ওভারকোটটা, টুপি ওভারকোট বাইরে রেখে আসার সময় টুপিটাও বুদ্ধিটাও রেখে আসেন, এটা বুদ্ধিটা নিয়ে ঢুকুন, তাহলেই হবে। মানে থিয়েটার দেখবো বা গান শুনবো মানে বুদ্ধি টুদ্ধির কি আবার ব্যাপার কি, এটার মজা, মানে আনন্দ, মজা। যেন আনন্দ ও মজার সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই, এরকম তার ধারণা ভুল। মজার সঙ্গে নিশ্চয়ই বুদ্ধির সঙ্গে মজার প্রবল যোগ। তো যাই হোক, সেটা বোঝাতে দর্শক, সেই ইন্টেলেকচুয়াল এক্সারসাইজটা তো শিল্পী করবেন সারাক্ষণ, এবং তিনি প্রভোগ করবেন দর্শককে, তাই তো, যাতে ভাবতে, তাই তো, সেটাই কথা। কিন্তু 1991 দুঃখমুখী যোদ্ধা তোমার করার ইচ্ছে হলো কেন? মানে কোন রাজনৈতিক, যে তুমি বারবার যেটা বলছো, একটা সামাজিক পরিবেশ বা সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক একটা প্রেক্ষাপট মানে শিল্পীকে ভাবিত করে যে তারই একটা প্রতিবিম্ব বা একটা প্রতিসরণ তার ভেতর থেকে বেরিয়ে সেটা এর কাছে যাবে, দর্শকের কাছে যাবে। 91 দুঃখমুখী যোদ্ধা তোমাকে কেন ট্রিগার করেছিল, যে তুমি কি বার্তা দিতে চাইছিলে? ওইভাবে বলা খুব মুশকিল, হয়তো খুব একদম বলছি না যে খুব ডেফিনিট, ঠিক আছে, কিন্তু নাটকটা যে ভালো লেগেছে তার কারণ হচ্ছে ওখানে যথেষ্ট বুদ্ধির মেজাজ, বুদ্ধির আবেশ সবগুলো ছিল। এগুলো ছিল বলে নাটকটা অত পরিশ্রম করে নাটকটা করেছিলাম। তো কথা হচ্ছে যে আমি সরাসরি তো রাজনীতি কোনোদিনই করিনি, সরাসরি রাজনীতির কাজ করিনি, কিন্তু রাজনীতির প্রভাব প্রত্যেকটা শিল্পীর ওপর পড়তে বাধ্য, কোনোভাবে, যে কোনোভাবেই হোক, তুমি চাও বা না চাও, রাজনীতির প্রভাব তোমার উপর পড়বেই। তা সেইটা আমার উপর ওইভাবেই পড়েছে সবসময়, সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও। এবং গণনাট্য সংঘ যেহেতু আমি করেছি কয়েক বছর ধরে, সেখানে ছোটখাটো বিষয় যারা গণনাট্য চালাতেন, যারা নেতা ছিলেন, নেতার মধ্যে মানে গণনাট্যের নেতা, তাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমার বিরোধ, প্রতি মুহূর্তে, যে এইটা করা যাবে না, এটা মুখ, এরকম টুকটাক যথারীতি ন্যাচারালি আমি তাদের কথা শুনবো না। আমার যে নিজের যে চেতনা, নিজের যে বোধ বুদ্ধি দিয়ে যেভাবে আমি চারপাশের মানুষ জগৎকে দেখছি, সেইভাবে করবো, আমি সেভাবেই করেছি। তবে একটা রাজনৈতিক আদর্শের প্রতি একটা বিশ্বাস তো আমার আছে, সেটা যতই মানে ধোঁয়াটে হোক, অস্পষ্ট হোক, আছে, সেটা একটা বিশ্বাস আছে যে একদিন রোশন ঘুরে দাঁড়াবেই। রোশন যখন করছি, আর জগন্নাথে হয়তো ঠিক ওইভাবে বলা নেই যে আমি ঘুরে দাঁড়াবেই, কিন্তু খুব সার্কাস্টিক্যালি, খুব ঘুরিয়ে কিন্তু বলা আছে। নেতাদের সমালোচনা জগন্নাথের সংলাপেই আছে যে এটা কি তোমার ইস্তেহার, যে আমি জগন্নাথ লেখা সোজা জগন্নাথকে, যে নেতৃত্বের এই অংশটা জগন্নাথকে ধরতে পারছে না, ও বুঝতেই পারছে না, সেটা এই নাটকে আছে। না, আমার মনে হয় দেখো, যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে যে জগন্নাথের যে রিভলভার তুলে দেওয়া, যে জনার্দনের যে রিভলভার, সেই রিভলভারটা যে বিপ্লবীরা জনার্দনই তুলে দিল, তার কোনো বিপ্লবী চেতনা না থাকা সত্ত্বেও। হ্যাঁ, ঠিক সেইভাবে হার্বার্টে যখন হার্বার্ট
এখানে সুভাষিস বসে আছে, হারবার্ট নবানন্দার উপন্যাসে যে হারবার্ট যে নকশালদের এই ইস্তেহারগুলো লুকিয়ে লুকিয়ে পৌঁছে দিত নানা জায়গায়, বা যখন বিনু ধরা পড়লো পুড়িয়ে দিত, মানে এই যে সাবঅল্টার্ন ক্যারেক্টার, প্রান্তিক যে চরিত্রগুলো, তাদের হয়তো খুব মানে ওইভাবে প্রত্যক্ষ কোনো জায়গা নেই, কিন্তু তারা যদি না থাকে তাহলে এই আন্দোলনগুলো কোনো গড়ে ওঠে না। তারাই বন্দুক তুলে দেয়, তারাই ইস্তেহার এদিক থেকে ওদিকে পাঠায়, এই বার্তাগুলো সত্যি দেয়া থাকে। ফলে জগন্নাথ চরিত্র এখান থেকেই অত মহান হয়ে ওঠে। মহান বলতে মানে অফকোর্স অ্যান্টি হিরো, তাকে তো হিরো বলা যায় না, অ্যান্টি হিরো। তো সেই জায়গা থেকে রোশনও তাই আমি বলছি, ঠিক সেইভাবে আমি বলছি। কিন্তু আবার এখানে ডন কিহোতে বা সার্ভান্তেস একটা অন্য একটা বড় বড় মাপের চরিত্র। আমার কিরকম মনে হয়েছিল, তখন আমি সবে বিদেশে পড়ছি থিয়েটার, জগন্নাথ আমি এতে অভিনয় করছি ছোট্ট চরিত্রে, এমন মনে হচ্ছিল যে 1989-90 সাল থেকে সারা পৃথিবী জুড়ে বামপন্থার একটা সমস্যাপট তৈরি হয়েছে। সেই সমস্যাপটের নিরিখে যদি দেখা যায়, তখন কিন্তু আমার তখন মনে হয় যে তুমি স্পষ্টভাবে হয়তো তোমার কাছে ছিল, কিন্তু আমার করতে করতে মনে হয়েছিল গোটা প্রসেসটার সঙ্গে, আমরা মনে আছে সেই জয়নগরে গিয়ে রিহার্সাল করতাম অনেক দিন থেকে, যে এইটার একটা কোথাও অভিঘাত এসে পৌঁছচ্ছে, তোমার একটা কোথাও ভেতরে ভেতরে বেদনা জন্মাচ্ছে। কারণ একটা সময় যেটা মনে হয়েছিল যে যখন মৃণাল সেন আকালের সন্ধানে বার্লিনে নিয়ে গিয়ে বলেছিলেন যে বামপন্থীরা আমাকে আর নাড়া দেয় না, এবং সেটা আনন্দবাজার প্রথম পেজে ছাপা হয়েছিল এই বক্তব্য, তখন বাবা একটা 12 মাসের দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন আকালের সন্ধানের রিভিউ করে, যে বামপন্থীরা নাড়া দেয় না, এটা কি মৃণালবাবু কি করে বলে ফেললেন একটা বিদেশি মঞ্চে গিয়ে। সেটা আক্রমণ করে তার মৃণালদার খুব একটা পছন্দ হয়নি সে লেখা, আমার এখনো মনে আছে। তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তা আমার মনে হয়েছিল যে সেই তোমারও কি সেই বেদনাটা একটা সময় ছুঁয়েছিল, যে যখন তুমি শেষে প্রতুলদার গান ব্যবহার করছো, আলু বেচা ছোলা বেচো, হ্যাঁ, স্বপ্ন বেছো না, সেই গানটা পরে আমরা পাল্টেছি পরে ডনে, কিন্তু তোমার এই গানটা ব্যবহার ছিল তার সঙ্গে স্বপ্ন অসম্ভবকে স্বপ্নে ধরা আর প্রতুল বাবুর এই গান, এই দুটো যোগাযোগ একটা কোথাও সংলাপ চলছিল দুটোর মধ্যে। এবং তখন কি মনে হচ্ছিল স্বপ্ন বেচা শুরু হয়ে গেছে? তোমার কি মনে হয়েছিল জানা তোমার এই গানটা শেষে আনলে? স্বপ্নটা তো একদম চলে যায় না, কখনো লুকিয়ে থাকে, কখনো বেরিয়ে আসে স্বপ্নটা, তাই বিভিন্ন ফেজে বিভিন্ন রকম হয়। আমার কখনোই স্বপ্নের প্রতি বিশ্বাস কিন্তু হারিয়ে যায়নি, কোনোদিনই না, যে না কিছু হবার নয়, এরকম অবস্থায় আমি কোনোদিন পৌঁছাইনি, কোনোদিনই না। সমাজটা কি সেই অবস্থায় পৌঁছচ্ছিল যেখান থেকে তোমার তার প্রতিক্রিয়া নাটকটা করা, ইউ সি দ্য ড্রিমস, মানে কোথাও স্বপ্নগুলো মরে যাচ্ছে, স্বপ্নের পাখিগুলো হারিয়ে যাচ্ছে, একটা কোথাও আদর্শবাদের যে চেতনা, যে সংগ্রামী চেতনা, যে বোধ, যে একটা 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 প্রগাঢ় গভীরতা ছিল সমাজে, সেইটা কোথাও বোধহয় তার সেইটাই আগের প্রশ্ন হচ্ছে অবনমন ঘটছিল, কি কোথাও ক্ষয় ধরছিল বলেই তোমার মনে হচ্ছিল এই স্বপ্নের জায়গাটাকে আরেকবার মনে করে দর্শককে, মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার, এটাই বলছি। অবশ্যই অবশ্যই, সেই জন্য সমালোচনামূলক আমি স্ট্রেট পলিটিক্যাল বলতে যেটা বোঝায়, মানে একেবারে প্রচারমূলক পলিটিক্যাল প্লে, তাও আমি একাধবার করিনি, তা না করেছি, ইলেকশনের সময় করেছি ছোটোখাটো, কিন্তু আদারওয়াইজ আমি কখনো একটা জিনিসকে ওরমভাবে একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি না, 2-3 রকম অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি, যাতে সত্যটাকে ছোঁয়া যায়। সত্যটা কি একটা রাউন্ড একটা জিনিস, সেটাকে হাতের মুঠে ধরে নিলাম, এটা হয় না। সেই জন্য এই চেষ্টাটা আমি সবসময় করেছি। ইভেন আমার লাস্ট যে প্রযোজনা কোনটা, হারানি রাজ্য, হারানি রাজ্য তো বটেই, পুতুল নাচের রীতিকথার, পুতুল নাচের রীতিকথা, যুবরাত্রি কাব্য, আপনি কোন দিকে, দেখা যায় এটা শুধু মানিক বাবুর ফ্যান, আমাকে কেউ বলে মানিক বাবুর ফ্যান। মানিক বাবু ফ্যান হলে তো ধন্য হয়ে যেতাম, মানে ও ধন্য, মানে প্রকৃত ফ্যান হতে পারলে। যাই হোক, আমার কথা হচ্ছে যেটা তুই প্রশ্ন, যেটা খুবই কঠিন প্রশ্ন, কারণ এগুলো চেহারা পাল্টায়। আমি আমার বিশ্বাসের জায়গা, যে মূল বিশ্বাসের জায়গা,
সেটা কিন্তু কোনোদিন হতাশ হয়নি, কোনো দিনই না, এখনো না। সভাপতি আমি সুযোগ পেলেই আবার আমি কিন্তু যদি আমার প্রয়োজনীয় কেউ করতে বলে, সুযোগ পেলেই আমি তাকেই আনবো, তাকেই ভালোবাসি, তাকেই নিয়ে আসবো। এই বিষয়ে আমার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই আমার মনে, যে না, বিশ্বাসের আর কোনো জায়গায় রইল না, এখন হতাশার জায়গা এবং হেরে যাওয়ার জায়গা। না, আমার তা মনে হয় না, কখনোই তা মনে হয় না। এবং তোমার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল, পিট সিগার বিখ্যাত সঙ্গীতকার, উনি বলেছিলেন যে সত্য এমন একটা জিনিস যেটা থাকে, তাকে আমরা বারবার ছোঁয়ার চেষ্টা করি আমাদের শিল্প দিয়ে, কিন্তু সত্যকে ঠিক ওইভাবে তো ধরা যায় না, মাঝে মাঝে হয়তো ছোঁয়া যায়, এই এক মুহূর্তের জন্য ছুঁলে তার একটা একটা কোথায় উজ্জ্বলন ঘটে, এবং সেটা অনেক সময় ঘটেও না, এই যে কিন্তু ছোঁয়ার চেষ্টাটা ক্রমাগত থাকে। সিগারেট যেটা ছিল, এখান থেকে একটা প্রশ্ন করি, তোমার অ্যাজ এ ডিরেক্টর, তুমি ধরো মনে আছে আমাদের বাড়িতে একটা বই ছিল তফস্তনগভ, বিখ্যাত রাশিয়ান ডিরেক্টর, তার একটা বই ছিল যেখানে উনি বলছেন যে পরিচালক হচ্ছে একটা প্রিজম, একদম প্রিজম, যে পরিচালকের রোলটা কি, মানে এই কন্টেম্পোরারি থিয়েটারে যাকে বলে অটার, মানে অথার, যে কথাটা সিনেমা থেকেও আসছে, যে পরিচালকের ভূমিকাটা ক্রমাগত রিডিফাইন্ড হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। সেটা ওই যখন থেকে পিটার ব্রুকেটাউস্কি কাজ করতে শুরু করছেন, তারকে অফকোর্স ব্রেক্ট, রিডিফিনেশন অফ দ্য ওয়ার্ড ডিরেক্টর, ডিরেক্টর আসলে কি করে, ডিরেক্টরের কাজটা কি। তফস্তনগভ বলছেন আমি প্রিজম, যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, একটা ওইখান থেকে অভিনেতাদের তরফ থেকে যেটা আসছে গোটা মঞ্চ ব্যবস্থা নিয়ে তার সমস্ত আলো, পোশাক, অভিনয়, সঙ্গীত বেরিয়ে আসছে মঞ্চসজ্জায়, একটা পরিচালকের ভাবনা বিচ্ছুরণের মধ্যে থেকে সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে নানা আলো নিয়ে, সেটা রামধনু হয়ে যাচ্ছে, সেটা রামধনু হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ হিজ থিং। আবার পিটার ব্রুকের কাছে একটা অন্যরকম ব্যাখ্যা ছিল যে আমি মাঝখানে কন্ডাক্টরের মতো, একটা কন্ডাক্টর যেভাবে একটা মিউজিক একটা সিম্ফনিকে তৈরি করেন সেরকম। তুমি কোনোদিন নিজে অ্যাজ এ ডিরেক্টর তোমার মানে তুমি কি রোল প্লে করছো? ধরো আমারও এত বছর ডিরেকশন হয়ে গেল, আমি মাঝে মাঝে নিজেকে এই প্রশ্নটা করি, হোয়াট ইজ মাই রোল অ্যাজ এ ডিরেক্টর? কোনটা, অভিনেতাদের অভিনয় তৈরি করাটা, নাকি গোটাটা, নাকি একটা একটা ফিলোসফি আছে যেখানে অনলি অ্যাক্টর ছাড়া থিয়েটার যায় না, মঞ্চসজ্জার দরকার নেই, অন্য কিছুর দরকার নেই, একটা ফিলোসফি আছে অভিনেতাদের তৈরি করো, দিস ইজ দ্য পারফর্মিং আর্ট। আবার একটা ফিলোসফি আছে যেটা এইটা। তুমি কোনোদিন এটা নিয়ে ভাবার চেষ্টা করেছো না, হোয়াট ইজ ইউর রোল এজ এ ডিরেক্টর স্বতন্ত্রভাবে? হ্যাঁ, খুব পরিষ্কার ধারণা আমার কথা হচ্ছে যে একটু গোদা করে বলতে হয়, না হলে বোঝানো যায় না আর কি, যে একটাকে পূর্ণভাবে বিকশিত হতে দিতে হবে, তার যতটুকু, তার মধ্যে যতটুকু মাল মশলা রয়েছে সেইটুকু সবটুকু পার করে আনতে হবে। তার জন্য যা করে তাই করতে হবে। সেটা কি বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম অস্ত্র ব্যবহার হয় এ করা। তো অভিনেতা যেহেতু মঞ্চে দাঁড়িয়ে তারাই সমস্ত জিনিসটাকে প্রেজেন্ট করে, অতএব অভিনেতাকে এই গুরুত্বটা দিতেই হবে। এবং দেওয়ার মানে কি, আমি তাকে কি কি সাহায্য করতে পারি, সাহায্য করতে মানে তারই কোনো ভাবনা, তারই কোনো জিনিসটাকে আমি সমৃদ্ধ করতে পারি কিনা, এটা আমার প্রধান জব হয়। আমি তোমার হচ্ছে না হচ্ছে না, সরো দেখো এটা দেখো বলে দেখিয়ে দেওয়া বা অন্য কিছু করা তাতে এ হয়, সেটা আমি চাই না। কারণ তার স্বাধীন চিন্তাটাকে বজায় রেখে এবারে তুমি কতখানি তাকে এ করতে পারো, তাকে উস্কাতে পারো, তার ক্ষমতা দিয়ে করতে হবে। কিন্তু তোমার ক্ষমতার অংশ তুমি তাকে দিতে পারবে না, কোনোভাবে দিতে পারবে না। তার ক্ষমতাটাকে কতখানি তুমি ব্যবহার করতে পারো, এবং ওই যে প্রিজম বলেছেন সেসব দিক গিয়ে সমস্ত পাককে ডিরেক্টর আলো বেরোয়, সাধারণ রামধনু হয়ে ওঠে। এখন অ্যাক্টারকে আমি এইভাবেই ভাবি, এবং এমন যে একটা আমি জানি না যে একটা সত্যি নন অ্যাক্টার, মানে অ্যাক্টিং করতে পারে না, তাকে অ্যাক্টিং করানো
শিবের অশান্তি অসম্ভব। যে পারে না, তুমি যেটা বলছো, আমি অ্যাক্টিং প্রসঙ্গে আসবো। তোমার অ্যাক্টিং ট্রেনিং মেথডের যেটা আছে, আমি দেখেছি দিনের সন্ধ্যের পর সন্ধ্যে একটা ছোট্ট মুহূর্ত নিয়ে 4 ঘন্টা কেটে যাচ্ছে মহড়া কক্ষে। না এতটাই মানে পারফেকশনিস্ট হওয়া যে ওই মোমেন্টটা বার করতে হবে। এরকম অবস্থা গেছে যেখানে অ্যাক্টরও কেঁদে ফেলেছে, ডিরেক্টরও কেঁদে ফেলেছে। আমি আমি করাতে পারছি না বলে আর অ্যাক্টর করতে পারছি না বলে এরকম মোমেন্ট গেছে চেতনার রিহার্সাল গ্রুপে। যেটা নিয়মানুবর্তিতার তো অনেক গল্পই আছে, সেগুলো আমি অ্যানেকডোট হিসেবে দিতেই পারি। মানে আমরা কতবার যে রাস্তায় বেরিয়ে বার করে দেওয়া হয়েছে লাথি মেরে বা চড় মেরে ভুলভাল ভ্রান্তির জন্য, সেসব কথা তো রয়েছেই। ফলে সময়ের ব্যাপারটা এখনো ওইটা আতঙ্ক থেকে আছে, মানে 2 মিনিট দেরি হলে বাড়ি চলে যাও। এবং না, আমি যেটা যে প্রসঙ্গে বলতে চাইছিলাম যে নির্দেশকের ভূমিকাটা নিয়ে, যেমন এটা একটা, যেমন ধরো তুমি যেটা বলছো, সম্ভব যে প্রশ্নটা কাকে বলে নাট্যকলায় তুলেছিলেন, যে অভিনয় শিল্পটা মোট শিল্পে তৈরির মুহূর্তটা কোনটা? থিয়েটার শিল্পে, নাট্যশিল্পে কোন মুহূর্তে ঠিক শিল্পটা তৈরি হচ্ছে? উনি বলছেন যে যে মুহূর্তে মঞ্চ অভিনয়টা শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকেই শিল্পটা তৈরি হচ্ছে, মুহূর্তগুলো। হ্যাঁ, এবার একজন ডিরেক্টর বলতে পারে, তাহলে যদি অভিনেতার মঞ্চই সবই তৈরি করছে, তাহলে এত যে সিনোগ্রাফিক এলিমেন্ট, এত লাইট, এত মিউজিক নিয়ে এত কিছু করা হচ্ছে, তাহলে এগুলো কি হচ্ছে? এটা কি তোমার কি মনে হয় যে থিয়েটার আর্ট ইজ যে ওই যে মুহূর্ত থেকে তার আগে যে আমরা বিশাল যে আয়োজন করি, তার যে অনেক ভাবনা থাকে, একটা আলো, রং, মঞ্চ ভাবনা থেকে সমস্তটা মিলিয়ে এইটা কতটা কন্ট্রিবিউট করে একজন অ্যাক্টরকে, নাকি অ্যাক্টরের শিল্পটাই প্রধান কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, বাকিগুলো জাস্ট তাকে সাহায্য করা, তার কোনো ইন্ডিপেন্ডেন্ট রোল নেই? আমি যে সিনোগ্রাফিক মেটেরিয়ালের বা তার একটা ইন্ডিপেন্ডেন্ট রোল আছে, নাকি পুরোটাই হচ্ছে অ্যাক্টরকে সাহায্য করার জন্য? তোমার কি মনে হয়? না, আমার তো মনে হয় না। আমার মনে হয় পরিচালক সমস্ত অ্যাক্টর সহ সেট, লাইট, মেকআপ, হ্যানা ত্যানা সব যত রকম এলিমেন্ট থিয়েটারে ব্যবহার হয়, সেই ব্যবহার সহ অ্যাক্টরকে সেইভাবে স্বাধীনতা দেন কতটাই ব্যবহার করছি যে সবটা মিলিয়ে একটা জিনিস দর্শকের কাছে পৌঁছয়। তার মধ্যে আলোর ভূমিকা থাকে, তার মধ্যে সেটের ভূমিকা থাকে, প্রপসের ভূমিকা থাকে, অভিনয় তো থাকেই। আমার এটাই মনে হয় যে অভিনয় মানে নাট্য মুহূর্ত বলতে যেটাকে বুঝি, সেটা এইভাবেই তৈরি হয়। এবং যার জন্য অভিনয়ের প্রতিদিন তো একরকম হয় না, কখনোই হয় না, হতে পারে না। একই রকম অভিনয় এবার ডিটো সিনেমার যেরকম একটা অভিনয় হলো তুলে নিল, আর সেটা চেঞ্জ করা যায় না। নাটকে ঠিক উল্টো, প্রতিদিনই চেঞ্জ করা যায়। সেই চেঞ্জগুলো এত সূক্ষ্ম স্তরে হয়, অভিনেতা নিজে খানিকটা বোঝে, এবং দর্শক যদি কয়েকবার নাটকটা দেখে তাহলে সে বুঝতে পারবে। যেমন আমার একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন হয়েছিল তখন, এটা হচ্ছে প্রাক কোয়াড্রিনিয়াল হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক ক্ষেত্রে যত যারা মঞ্চ স্থাপত্য নিয়ে কাজ করেন তাদের একটা বৈঠক ঘটে, অলিম্পিক্সের মতো 4 বছর অন্তর হয়। আমি সেখানে গেছিলাম। সেখানে জঁ গি লেকা বলে বিখ্যাত ফ্রেঞ্চ সিনোগ্রাফার, তার সেবারে জাজ ছিলেন। মানে ওটা একটা কম্পিটিশন হয়, যে কম্পিটিশনটা হচ্ছে সমস্ত যারা নাট্য বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী আছেন, তারা যারা ডিজাইন শিখছেন, পড়ছেন, যে ডিজাইনাররা একটা তাদের থিম দিয়ে দেওয়া হয়, সেই থিমটা অনুযায়ী তারা একটা সেট ডিজাইন করে আনে, যেমন সেট ডিজাইন এটা করে। তা সেবারে ছিল কিং লিয়ারের সেট ডিজাইন। তা সারা পৃথিবী থেকে ছাত্রছাত্রী এসেছিল, তাদের ডিজাইন অফ কিং লিয়ার, সে নানা রকম তার ডিজাইন, এবং ও ছিল জুরি। তা আমাকে বললেন যাবে নাকি, আমি জয়চি করতে যাচ্ছি, আমার সঙ্গে থাকবে? বললাম হ্যাঁ যাই। যে যাচ্ছি, ও দেখছে, করছি ওর সঙ্গে সঙ্গে। যে করেছেন তাকে জিজ্ঞাসা করছেন একটা প্রশ্ন, কেন তুমি এটা করেছো, কেন এটা করেছো, এরকম করতে করতে শেষে আমাকে বললেন একটা জিনিস, সুমন বুঝতে পারছো সমস্যাটা কোথায়?
কোথায়? বলে একটা সমস্যা আছে। বলে কি? বলে যে এরা না কেউ অভিনেতার কথা ভেবে সেট করছে না, সিনোগ্রাফিটা হচ্ছে পুরোটাই যে আমি কত ভালো সিনোগ্রাফার সেটা দেখানোর জন্য। আচ্ছা। বলছে অভিনেতার জায়গা মঞ্চে নেই। এটা হচ্ছে সিনোগ্রাফাররা, এই ছাত্রছাত্রীদের এইটা বলা উচিত যে নাটকে যখন তুমি সিনোগ্রাফির কাজ করছো, তোমার মেইন কাজ হচ্ছে অভিনেতা, তাকে হি ইজ দ্য, শি ইজ দ্য, সে অভিনেত্রী অভিনেতা, তাদেরকে ঘিরে তোমাকে সিনোগ্রাফি করতে হবে। এবং সেটাও বললো ছাত্রছাত্রীদের, যদিও তার মধ্যে একজন চ্যাম্পিয়ন হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ছিল, কিন্তু এইটা বললো যে ও সবসময় থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাক্টর, অ্যাক্ট্রেস যারা করছে, এইটাই। সেই কারণে আমার মনে হয় যে আমি যত ক্রমাগত নিজের নির্দেশনার কাজে করেছি, করতে করতে দেখছি একটা সময় ভীষণ, এখনো ডিজাইন ব্যাপারটা আমার কাছে খুব একটা ভীষণই গভীর জিনিস ডিজাইন, কিন্তু অভিনেতার সত্যটাকে যদি না বার করা যায়, তাকে যদি উদ্বুদ্ধ না করা যায়, যেটা তুমি হচ্ছে বেস্টটা দিতে, তাহলে যতই তুমি ডিজাইন করো না কেন সেটা প্রাণ থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তুমিও তোমার সিনোগ্রাফির ক্ষেত্রে তোমার কি কোনো বদলেছে, মানে আমি বলছি তোমার বড় ডিরেক্টর হিসেবে তোমার বড় চিন্তার বদলগুলো কোথায় কোথায় ঘটেছে, কোন সময় ঘটেছে বলে মনে হয়? যে আমি যে তুমি এরকম তো করতে পারবে না যে তুমি যেভাবে শুরু করেছো সেইভাবেই এখনো পর্যন্ত তোমার নির্দেশনা সম্পর্কে বা নির্দেশকের ভূমিকা সম্পর্কে তোমার একই রকম ভাবনা রয়েছে। নিশ্চয়ই একটা বড় বড় বদল ঘটেছে যত অভিনেতাদের সঙ্গে কাজ করেছো। খুব সচেতন ভাবে হয়েছে আমি বলবো না, সচেতন ভাবে নয়, আমি বলছি তুমি ভেবে বার করছো তা না, কিন্তু তোমার নিজের একটা কাজের অ্যানালিসিস করতে করতে যেন আমি বলতে পারি যে আমি একটা সময় শুধু ভীষণ ডিজাইন ওরিয়েন্টেড থিয়েটার করছিলাম, তিস্তাবার করতে গিয়ে যখন আমি অভিনেতাদের সঙ্গে খুব গভীরভাবে অনেক দিন ধরে কাজ করলাম, তখন তার এনার্জিটা আমি আস্তে আস্তে চেনার চেষ্টা করছি। কোরোলানাসে সেটা ছিল না, বা গন্তব্যে সেটা ছিল না। গন্তব্য আই ওয়াজ মাচ মেকানিক্যাল ডিরেক্টর মোর দ্যান অর্গ্যানিক ডিরেক্টর। এই জায়গাটা বলছি, তোমার এই কোনো সময় কি মনে হয় যে তোমার নিজের ভাবনার জায়গায়, এস্থেটিক্সের জায়গায় একটা বড় বদল ঘটে যাচ্ছে কোথাও ভেতরে ভেতরে, নিজের তোমার মননের জায়গাতে? না, এটা বলা খুব মুশকিল। তবু জগন্নাথ নাটকে যেভাবে সেটটা হয়েছিল তাতে এই ব্যাপারটা ছিল। একদম প্রথম থেকেই আমি ওইরকম ভেবেছিলাম করে আমি মনেও করতে পারি না, মানে একদম যেভাবে সাজানো হয়েছিল, ওই হাঁড়ি কাঠ, ওই শেষকালে ফাঁসি ইত্যাদি ইত্যাদি, যাই হোক মনে করতে পারি না। তবে আমার মনে হয় করতে পারে, কিন্তু ডেফিনেটলি করতে পারে। তাকে বলা খুব মুশকিল, খুব মুশকিল। না, বলা মুশকিল মানে আমি বলছি তুমি দেখো শুরু থেকে একদম, মানে যারা অভিনয় তাদের কোনো অভিজ্ঞতাই নেই এমন মানুষদের সঙ্গে কাজ করেছো। সে শিবশঙ্কর ঘোষই হোক বা বিপ্লব প্রধান চক্রবর্তী হোক, তাদের তুমি তৈরি করেছো মানিক সংবাদ থেকে, ৭২ থেকে। তারপরে তারা খুবই প্রথিতযশা অ্যাক্টর হয়ে উঠেছে পরের দিকে। অভিনেত্রীর ক্ষেত্রেও বলা যায় স্বপ্নাদি করেছে। তা আমার মনে হয় যে তোমার কাছে যেটা মনে হয় যে তুমি এরকম একটা কঠিন কাজ, এবং আমি খুব পরের দিকে গিয়ে তুমি এত বড় বড় শিল্পীদের নিয়ে কাজ করেছো বা যারা নামি দামি অভিনেতা হিসেবে অলরেডি খ্যাত, কিন্তু প্রথমে চেষ্টা করেছো একদমই তোমার যদি অভিনয়ের নাটকগুলো দেখি, তুমি কিন্তু চেষ্টা করেছো একদম নতুনদের নিয়ে কাজ করতে। এবং তোমার সেক্ষেত্রে তোমার এটা কি মানে তোমার টেকনিক যেটা দেখেছি, তুমি একদম ইউ লাভ টু স্টার্ট ফ্রম দ্য একদম এখানে স্ট্রেস দেবে, একে পিচ কন্ট্রোল বলে, একে স্ট্রেস দেয়া বলে। এই কাজটা তোমার করতে করতে কবে মনে হলো এটাকে নির্দেশকের কাজ, যে পিচ কাকে বলে সেটা বদলানো বা স্ট্রেস কোথায় দিতে হবে এটা শেখানো, এটাকে নির্দেশকের কাজগুলো তোমার কোনো সময় মনে হয়েছে যে একটা পয়েন্টে গিয়ে নির্দেশকের কাজ বলেই মনে হয় এটা তোমার? না, আমার মনে হয় না নির্দেশকের কাজ এটা নয়। মানে নির্দেশকের তাহলে অনেক বড় অভিনেতা হতে হবে, তো নির্দেশক ভালো অভিনেতা হবে এটা কে বলেছে? না, তো অভিনয় বুঝবে। আমি যে বলছি তুমি বুঝবে। আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা আমাদের মহানগরকে টাইম চলে গেছে যে একে বলে পিচ, একে বলে ভলিউম, একে বলে স্ট্রেস, একে বলে এটা তো মানে যে কোনো নাটকে আমি যত যৌবনকালে দেখেছি যে নতুন নতুন অভিনেতা আসছে, তারা তুমি কি করে স্ট্রেস এত ভুল দাও,
কোন শব্দের ওপর জোরটা দিতে হবে, এটা কি করে তুমি কি করে ভুল করো, বা পিচ কন্ট্রোল, এইটা দেখেছি দিনের পর দিন করে গেছো, বছরের পর বছর। তো এইটা করতে একটা সময় ক্লান্তি এসছে যে এটা আমার কাজ নয় এটা করা, যে আমি এটা তোমরা শিখে এসো বাইরে থেকে কাকে পিচ বলে কাকে বলে, আমার কাজ আসলে এইগুলো নয়। আমি অভিনয় জাজ হতে পারি, আমি কিন্তু বেস্ট জাজ, আমি নট দ্য বেস্ট অ্যাক্টর, আমি তোমার করেই দেখিয়ে দিতে পারবো না। অবশ্যই কিন্তু তুমি যেটা করছো সেটাকে আমি অ্যানালাইজ করতে পারি, এটা সত্য বেরোচ্ছে কি বেরোচ্ছে না, আমি সেটা দেখে তোমাকে, আমরা যেটাকে বলে ন্যাভিগেশন, আমরা গাইড করি একটা অভিনেতাকে। তার আমি যে আমার যে ভাবনা, সেই ভাবনার তাকে জোর করে তার উপর চাপিয়ে দেওয়া তো যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে তাকে সেই দিকে তার মতো করে ঠেলে দেওয়া, তার ডিরেক্টরকে একটা ভাবনা তার মাথায় নিয়ে সে ঢুকলো রিহার্সাল রুমে, ডিরেক্টরকে তার মত চেঞ্জ করতে হয়। প্রতিনিয়ত হচ্ছে যে না এটা রেখে দিয়ে এটা হবে না, ট্রাই অ্যানাদার। এটা তো এটা অভিনেতার স্বার্থে এবং নাটকের স্বার্থে। ঠিক সেই কারণে আমি বলার চেষ্টা করছিলাম যে একটা সময় যেটা আমি মনে করতাম যে আমি একটা ভাবনা ভেবে এসেছি, সেই ভাবনাটার মধ্যেই নাটকটাকে বারবার ঢোকানোর চেষ্টা, আচ্ছা আচ্ছা, সেটাকে ছোট করে দেওয়া। কিন্তু যে ভাবনার ইঙ্গিতটা একটা অভিনেতা এমন ভাবে জায়গাটা করলেন, সেটা আমার কাছে একদমই অন্যরকম মনে হলো। আমি ভাবিনি সেটাকে গ্রহণ করার যে, আমি বলছি যে নিজের যে উদারতা থাকা দরকার, এবং সেই গ্রহণ করে তাকে আবার সেদিকে অন্যদিকে নিয়ে যাওয়া, আমার নাটকের ডিজাইনের মধ্যে আনতে হবে। তো যে আমার টোটাল একটা ভিশন আছে নাটকটা কমপ্লিটলি, সেই ভিশনটা তোমার প্রথমে কি খুব স্পষ্ট থাকে নাকি অস্পষ্ট থাকে, নাকি ক্রমাগত তুমি বলছি এইটা কি প্রথম দিকে তোমার ভিশনটা স্পষ্ট ছিল, পরের দিকে যে নাটক করেছো তখন সেটাকে অনেক খোলামেলা ভাবে করেছো, লেট ইট গ্রো অ্যাজ, তো প্রথম দিকে মুখোমুখি যোদ্ধা থেকে এটা আরম্ভ হয়েছে। আমরা একদম ওয়ার্কশপ করেছিলাম, ওয়ার্কশপ কথাটা শুনলে কিরকম এটা মনে হয়, সেরকম ওয়ার্কশপ নয়, এক জায়গায় গিয়ে সবাই থাকা, এবং যে কথা তুমি বলছিস এখন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা ভীষণ ভ্যালিড পয়েন্ট। এবং আমার কাছে ওই যত আমার অভিজ্ঞতা বেড়েছে তত ওই মানে গুরুগিরিটা কমেছে। ঠিক, কারণ ওইটা মনে হয় যেটা পিটার ব্রুকের এমটি স্পেসের প্রথমেই আছে, যে সবাই প্রথমে ভাবে যে নির্দেশক হচ্ছে ঈশ্বর, তিনি সব জানেন, এবং কিছু কিছু নির্দেশকও সেটা ভাবেন যে আমি ঈশ্বর, আমি সবই জানি। এবং এইটা জানি না বলার শেখাটা, আমি এটা জানি না, আমি বুঝতে পারছি না, আমিও তোমার মতো খুঁজছি, এইটার বলার উদারতাটা তোমার কতদিন পরে এলো এজ নির্দেশক, নাকি প্রথম থেকেই উদারতা ছিল? না, প্রথম থেকে ছিল না। প্রথম থেকে নিজে কতখানি পারি বুঝতে একটু সময় লেগেছে, কয়েক বছর লেগেছে নিজে পারি কিনা। তারপরেও আমি বরাবরই এখনো পর্যন্ত আমি বলছি, আমার একটা ফিল ফ্রি, মাচ মোর ফ্রি, যে এটা করতেই ভয় পায়, মানে ডিরেক্টর কি বলবে এটা করতে, সে যেটা পারে সেটা করতে ভয় পাচ্ছে। যদি বকে বা যদি বলে এই অমুক তমুক, তারপরে দেখা গেল যে না একটু সাহস করে করলো যখন, তখন ডিরেক্টর একটু আমাকে বলে কি হলো, কোথায় ছিলে এতদিন। একদমই ওই সুযোগটা করে দেওয়ার, ওই ভূমিটা সেদিনকে খুব ইন্টারেস্টিং, এই প্রসঙ্গে মনে পড়লো বলে ভালোই লাগবে হয়তো আপনাদের। উইম ওয়েন্ডার্সের একটা মাস্টার ক্লাস ছিল কিছুদিন আগে, বিখ্যাত জার্মান পরিচালক, তিনি একটা অভিজ্ঞতার কথা বলছিলেন যে অভিনেতাদের নিয়ে কাজ করা। বলছে ডেনিস হপার মানে বিখ্যাত আমেরিকান অ্যাক্টর, তিনি অ্যাপোক্যালিপস নাও করে তখন প্রায় উন্মাদবোধ অবস্থা, অ্যাপোক্যালিপস নাও যারা করেছেন তারা সবাই খুব উন্মাদ হয়ে গেছিলেন ছবি করতে করতে। তো উনি এসছেন এই উইম ওয়েন্ডার্সের ছবি করতে, আর তার সহ অভিনেতা হচ্ছেন জার্মান স্টেজের একজন খুব বড় অ্যাক্টর, খুব ডিসিপ্লিন, সে 4 মাস ধরে স্ক্রিপ্ট পড়ে পুরো তৈরি। এবং ডেনিস হপার এসে যে প্রথমেই বললো প্লেন থেকে নামতে পারছে না, এত মাতাল, যাই হোক তাকে মাতলামি সারিয়ে তাকে সেটে আনা হলো। বলছে কোনো সংলাপই বলছে না স্ক্রিপ্টের, হ্যাঁ, নিজের মতো করে পালছে। এবং সেই ভদ্রলোক আরো বিরক্ত হয়ে যাচ্ছেন, উনি আর ভীষণ একদমই করতে করতে একটা পয়েন্টে ভদ্রলোক বলছেন এই কাকে এনেছো, তো কি কোনো সংলাপই বলে না, তোমার কথাও শুনছে না, উইম ওয়েন্ডার্সকে বলছে। তাই 2-3 দিন কাটার পরে তখন উইম ওয়েন্ডার্সকে বলে তুমি যদি এবার না এটা থামাও, আমি কিন্তু অভিনয় করতে পারছি না, এই তো যা খুশি সংলাপ বলে, যা খুশি করে।
তাই বিমেন্দাস বলছে আমিও বলছি যখন রাত্রিবেলা কথা বলতে যাচ্ছে তখন ও মদ খেয়ে ফেলছে, ওকে কিছু বোঝানো যাচ্ছে না। কিছুই পরের দিনে সে একই কাণ্ড করছে। বলছে এরকম তৃতীয় চতুর্থ দিনে যখন আমি একটা সামনে এসছে টেনিস ওভার, এই জার্মান তেজ একটা মুখে ধাম করে একটা ঘুষি বেড়েছে, তো পড়েই রক্তাক্ত, ও উঠে আবার তোকে ঘুষি বেড়েছে, দুজনেই রক্তাক্ত। বলে ওই অবস্থায় দুজনে ঘাট ধরাধরি করে ট্যাক্সি নিয়ে কোথায় চলে গেল। তা সারা রাত ফিরলো না, পরের দিন ফিরলো দুজনেই উন্মত্ত মাতাল, এবং তারপর থেকে যে তারা বন্ধু হয়ে গেল। বলছে মানে একদম বলছে আমাদের শুটিং একদম ভীষণ ভালো চললো, এবং একে অপরকে মানে এত সম্মান করছে তখন। বলছে যে অভিনেতারা কত রকম হয়, যে অভিনেতা এটা সিডনি লুমেটের মেকিং মুভিজও আছে, মার্লন বাবুর একই জায়গায় কোনটা খাচ্ছেন। আমি বলছি হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিং এই জায়গায়, যেখানে সিডনি লুমেট বুঝতে পারছেন কোনো ব্যক্তিগত জায়গায় ওরা এমন এত ইমোশনালি ভেতরে স্ট্রং ওরা, যে ওই জায়গাটা বেরোতে পারছে না, এই সংলাপটা বেরোতে পারছে না। আর লুমেট খালি বলছেন আমি ভাবছি জিজ্ঞেস করবো কিনা ব্র্যান্ডোকে, কিন্তু জিজ্ঞেস করলাম না। পরে বললাম চলো লেটস গো আউট ফর এ ড্রিঙ্ক বলে, তখন আমি জিজ্ঞেস করলাম তোমার কি ওই জায়গাটা আটকাচ্ছিল এই কারণে, তোমার ব্যক্তিগত সমস্যা চলছে? বললো হ্যাঁ ঠিক, আমি না ওটা বেরোতে পারছিলাম না, একটা ব্লক করছিল আমাকে। বলার পর বললো আমি ভাবছিলাম তোমায় জিজ্ঞেস করবো এটা শুটিং এর মাঝখানে, জিজ্ঞেস করে করাটা কি ঠিক হতো? বললো না একদমই ঠিক হতো না, হ্যাঁ বরঞ্চ ওই সময় অভিনেতাকে ছেড়ে দেওয়াই দরকার। বুঝতে পারছো ওর ব্যক্তিগত সমস্যা, বাট ইট ইজ উই আর টকিং অ্যাবাউট দ্য হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিং। কিন্তু আমাদের তো এই অ্যাক্টরদের নিয়ে কাজ করার সবসময় সৌভাগ্য হয় না, যারা হাইয়েস্ট লেভেলের। কারণ আমার সঙ্গে নাসিরুদ্দিন একবার কাজ করার সুযোগ হয়েছিল, এবং সত্যি তখন মনে হয় যে নির্দেশক হিসেবে আমি তাকে কি দেবো, আমাদের সেই ট্রেনিংটাই হয়নি অ্যাজ ডিরেক্টর্স। যখন বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করতে হয়, হোয়াট ডু দে নিড, তারা তো এতটাই তৈরি, এতটাই তারা ভেতর থেকে কি চায় তখন হোয়াট স্পেসিফিক দ্য ড্রিম। কারণ আমরা এই একদম এই স্তর থেকে করতে করতে যে হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টরদের কি প্রশ্ন থাকতে পারে তার চরিত্র সম্পর্কে, তাকে আমি কি করে ন্যাভিগেট করবো, এই চর্চাটা আমাদের করা হয় না। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ বিগ পারফরমার অ্যাক্টর, হয় না মানে সেই সুযোগ হয় না, এটাই বলছি হাইয়েস্ট লেভেলের অ্যাক্টরদের। কারণ নাসিরুদ্দিন শাহকে তাকে তো স্ট্রেস আর পিচ বোঝাতে হবে না, হ্যাঁ, বা চরিত্রটা কি সে অনেকটা বুঝে এসছে, অনেকটা বুঝে সে এসে পৌঁছেছে। সাবান আজমিন কথা বলবো অভিনয় যেই, এবার তাকে সে আরো ডেফিনেট কিছু চাইছে। যেমন নাসির ইদানি একটা আমার সঙ্গে বৈঠকে দেখা হয়েছিল, বললো লিয়ারও করছে না, লিয়ার একটা প্রযোজনা তৈরি হচ্ছিল মঞ্চের জন্য, ও লিয়ার করছিল। ও বলছে আমি খুঁজে পাচ্ছি না, আমি লিয়ার সব জানি, আমি সব লিয়ার সম্বন্ধে কার লেখা পড়বো বলো না, সব পড়েছি, শেক্সপিয়ার কন্টেম্পোরারিও পড়েছি, সবার লেখাও পড়েছি, কিন্তু আমি চরিত্রটা ধরতে পারছি না, আমি কেন এই রোলটা করছি আজকে, আমার ডিরেক্টর আমার সাহায্য করতে পারছে। ও সব ক্লাসিক্যাল লিটারেচার রেফার করছে, ওই প্রবন্ধ তো আমিও পড়েছি, আমি এজ এন অ্যাক্টর কি করে ইন্সপায়ার্ড হব, কি করে এই চরিত্রটা আমার বলে মনে হবে, সেইটা আমি পাচ্ছি না। এবার ডিরেক্টরও আমায় দিতে পারছে না, আমি করছি না, আমি রোলটা করছি না, মানে এই লেভেলে। তার মানে শুধু সে রোলটা করে দেওয়াটা তার কথা নয়, কথাটা হচ্ছে সে নিজের ভেতরের তাগিদটা অনুভব করছে না। মানে ডিরেক্টর সেখানে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, অ্যাক্টরকে সে তাগিদটা সন্ধানটা দিতে পারে, এই রাস্তা দিয়ে তুমি হাঁটলে হয়তো তুমি কোনো মানে খুঁজে পাবে। হ্যাঁ, আমার তো মনে হয় ডিরেক্টর এখানে ডিরেক্টর কিরকম সেটা দেখতে হবে। সে তো বটেই, সে তো বটে, সে বুঝতে পারছে কিনা সেটা বুঝতে হবে, যে একে দিয়ে মানে জিনিসটা কতখানি হাইটে উঠছে বা কতখানি সঠিক হচ্ছে সেটা বুঝতে হবে তো ডিরেক্টরকে। আমার তো মনে হয় যারা একটু নতুন ছেলেগুলো যারা আশেপাশে এসে চলে যায়, তার মধ্যে থেকে একটি ছেলেকে হয়তো আমার নজরে পড়লো বলতে অভিনয়ের বুদ্ধি দিয়ে করে এবং বুঝে করে, অনেকেই তো না বুঝে অভিনয় করে, তো তার উপর একটু বিশেষ দেখা যায় সে রিলিজিয়াসলি ওটা করছে, ওটা একটা নাটকে করছে বলে না, ওটা রিলিজিয়াসলি করছে, তার মানে অ্যাক্টর হিসেবে সে অনেক দক্ষ, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে তো ডিরেক্টরের কাজ অনেক সহজ হয়ে যায় না, সহজ হয়ে যায় বা ডিফিকাল্ট হয়ে যায়, ডিফিকাল্ট হতে পারে।
কারণ সেরকম যদি অভিনেতা অভিনেত্রী থাকে যে তোমাকে এমন সব প্রশ্ন করছে, যে প্রশ্নগুলো, এবং আমি ক্রমাগত যেটা ভেবেছি অ্যাক্টরদের কাছে না, আমি নিজে নির্যাতন হিসেবে যেটা আমি ক্রমাগত অভিজ্ঞতা থেকে বুঝেছি, যে ওদের না একটা বড় কোনো একটা ফিলোসফি বলে দেয়, তুমি গোটা নাটকে এই তোমার চরিত্র, এটা বলে দিলে বোধ হয় অভিনেতারা ঠিক খুঁজে পান না ক্লুটা। আমরা একদম মুহূর্তে মুহূর্তে যদি অভিনেতাকে বলা যায় এই মুহূর্তে তুমি এইটা ভাবছো, এটা তুমি বার করতে চাইছো, এই মুহূর্তটা, এই সময়টা, তাহলে আমরা আরো ডেফিনেটিভলি যদি বলা যায়, ডেফিনেট আই থিঙ্ক দে নিড মোর ডিফাইন্ড মোমেন্টস, যে তার থেকে একটা বড় এই চরিত্রটা এই প্রবন্ধ লিখে বোঝো বা এই ইতিহাসটা বোঝো, এইটা খুব একটা হেল্প করে বলে আমার মনে হয়। তোমার কি মনে হয় খুব হেল্প করে? ইতিহাস জানো, এই চরিত্রের ইতিহাস জানো, হ্যাঁ, বা এই রাজনৈতিক সাহিত্য পড়তে গেলে হয়তো বোঝে, কিন্তু অভিনেতার কাছে তোমার কি মনে হয় যে হোয়াট ইজ দ্য প্রেশাস থিং দে নিড দ্য মোস্ট? তুমিও তো এত বড় একটা, তোমার কাছে কি মনে হয় যে আমি এই জায়গায় যদি ডিরেক্টরকে এই হেল্পটা পেতাম তাহলে আমি হয়তো আরো কতগুলো জিনিস। বিচারকটা আমার মধ্যেই আছে, সেটা তো একটা অভিনেতা হিসেবে বিচারক, বিচারকের সঙ্গে তো কাজ করতে হচ্ছে, সে বিচারককে। তোমার অ্যাজ এন অ্যাক্টর কিরকম মনে হয় যে ধরো তুমি যখন এন্ড গেম করছো, লিও সাপিরো যখন এলো আমেরিকা থেকে, সে তো ক্রমাগত যাই জিজ্ঞেস করা হচ্ছে সে বলতো আমি জানি না, আমাকে জিজ্ঞেস করবেন না, আমার কাছে সবসময় উত্তর খুঁজছে, আমি কি মানে বই? আমি তো ডিরেক্টর, আমি মানে বই নই, হ্যাঁ, আমাকে যে সব জিজ্ঞেস করে। এটা নিয়ে প্রচন্ড একটা আমাদের তখন তর্ক বিতর্ক উঠেছিল, ডিরেক্টর বলতে পারে হাঁটা নিয়ে। এক্স্যাক্টলি, আমি বলছি সেটাই, আমি বলছি সেইখানে তোমার কি মনে হচ্ছিল সাপিরোর সঙ্গে কাজ করে, তোমার কি মনে হচ্ছিল যে ওই ডিরেক্টরটা যেভাবে তোমার গাইড করছিল সেটা কি ঠিক 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 করতে? আমার কোনো অসুবিধা হয় না, আমি চেষ্টা করেছি, একটু অল্প সময়ের মধ্যে গোটা ব্যাপারটা ঘটেছে, তো একটু সময় পেলে ভালো হতো, মানে ওর সঙ্গে একটু। আর এখানে আমি বললাম যে কি করবো, বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো, আমি কি জানি, গিয়ে দেখো কোন দিকে সুবিধা হয়। আমার মনে হয় যে প্রথম যখন বাবা এই চারটে তো চরিত্র ছিল, হ্যাম, ক্লোভ, ড্যাগ আর নীল। হ্যাম করতেন অসিত মুখোপাধ্যায় আর ক্লোভ করতেন বাবা। আর প্রথমেই যে ফিজিক্যালিটি তৈরি করা হচ্ছে, যে কিভাবে মুদ্রায় ক্লোভ কিভাবে হাঁটে, সেই হাঁটার নানা রকম, আর বাবা তো ফিজিক্যালি ওরকম ভীষণই একে বলে স্ট্রং। সেইখানে মনে আছে একটা বললো একটা খুঁড়িয়ে যদি হাঁটে, এই সন্ধানটা হচ্ছে যে একটা হাঁটা যে একটা অভিনেতাকে কত বদলে দিতে পারে, শুধু হাঁটার ভঙ্গি, মেরুদণ্ডের ভঙ্গি, তার ঘাড়ের ভঙ্গি। এবং একটা কথাই বললেন যে এই চরিত্র না বাঁ দিক দিয়ে ঘুরে না, সবসময় ডান দিক দিয়ে ঘুরে, মনে আছে তোমার? এবং সেটা করতে গিয়ে মাঝে মাঝে সত্যিই মানে হয়তো যেটা বাঁ দিকে স্পষ্ট এরকম চলে যাওয়া যায় সেটা বারবার এরকম ঘুরে যেতে হচ্ছে, কিন্তু এমন একটা মানে তৈরি করছে এই ভঙ্গিটা, এই মুদ্রাটা, যে হ্যাঁ। তা আমার মনে হয় যে সেইখানটাই যে এক একজন অভিনেতাকে নিশ্চয়ই আমরা যে তুমি তো একজন অভিনেতা অভিনেত্রী, তার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আলাদা, তাকে তাদের মতো করেই বোঝাতে হয়, হ্যাঁ। সেক্ষেত্রে আমার সেটি মনে হয় যে অভিনেতা হিসেবে তোমার কোনদিন মনে হয়েছে জগন্নাথ করতে গিয়ে বা রোশন করতে গিয়ে এখানে যদি আমার একজন ডিরেক্টর থাকতো যে আমাকে এইখানে সাহায্য করতে পারতো, তুমি কখনো ফিল করেছো, ফেল্ট দ্যাট নিড? ওগুলো খুব খুব সামান্য ব্যাপারে, মনে রাখার মতন সেরকম কিছু যেখানে রিয়েলি ফিল করছি প্রবলেমটা, সেরকম হয়নি। আচ্ছা, সেখানে একটা ধারণা কাজ করেছে ভেতরে ভেতরে, প্রাইড একটা, আমি পারি আর কি, এটা কাজ করেছে নিশ্চয়ই। আর আমার থেকে এখানে বেশি বোঝার কেউ নেই, এটা সুবিধে। না ঠিক আছে, এইটা আমি ওইটা আমার কাছে বারবারই একটা, যেহেতু নিজের প্রশ্নগুলো এখন ক্রমাগত আসে যে অভিনেতার শিল্প, অভিনেত্রীর শিল্প, এই জায়গাটা খুঁজে আরো বেশি গভীরে ঢোকা এই প্রসেসটার মধ্যে, মেথোডোলজিগুলোর মধ্যে, যে অভিনেতার সঙ্গে ডিরেক্টরের সম্পর্কের নিরিখটা, স্পেশালি থিয়েটারে। কিন্তু সিনেমার ক্ষেত্রে যেমন অদ্ভুত, সেদিকে একটা বড় অভিনেতা হলিউডের বলছিলেন যে থিয়েটার করলে অভিনেতা শিখবে কেন, বলছেন যে আমি একটা 3 মাস ধরে একটা সংলাপ রেডি করেছি, রেডি করার পরে যখন শুটিং হচ্ছে দেখি ক্যামেরাটা আমার পায়ের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ,
আমি ভাবলাম আমি কি করলাম, 3 মাস ধরে এটা করলাম, আর ক্যামেরার পায়ের দিকে নিয়ে চলে গেল ডিরেক্টর। আর তারপরে বলছেন যে, তারপরে বললাম ক্লোজ আপ নিয়ে একটা শর্ট নিলে, দেখলাম আমার উপর শর্ট রাখেই যায়, শর্ট অন্য লোকের উপর আমি বলে যাচ্ছি। বলছে সিনেমাতে অ্যাক্টরের এই অসম্ভব সমস্যাটা রয়েছে, নেভার নো, ডিরেক্টর ক্যান প্লে এনিথিং উইথ হিম। তাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে, তাকে বাঁ দিকে তাকে চলে রিভার্স করে দিতে পারে, তার উপর শর্ট নাও রাখতে পারে। কিন্তু থিয়েটার তো সম্ভব নয়। থিয়েটার যেই স্টেজে উঠে গেল অভিনেতা, একমাত্র কয়েকজন, তাজিউস ক্যান্টরের মধ্যে ডিরেক্টর ছিলেন, বিখ্যাত ডিরেক্টর, হাঙ্গেরিয়ান, এই পলিশ, ওনার নাম বেশি জানা যায় না, গ্রোটোস্কির নাম খুব ফেটেছিল পশ্চিম জগতে, তাজিউস ক্যান্টরের নাম কি, তাজিউস ক্যান্টর নিজে মঞ্চে বসতে, ভুল হলে উনি টাটুর থামিয়ে দিতেন, শোয়ে মারতে, না না এই জায়গাটা পারলে না, যেরকম বলছিল আবার করো। এবং এটার স্টাইল ছিল, and he got that into his performative style, এবং উনি স্টেজের বাঁ দিকের কোণে একদম বসে থাকতেন, বসে থেকে করতেন। এবং ওনার অভিনয় নিয়ে প্রচুর তত্ত্বায়ন আছে, গ্রোটোস্কিরও যেমন আছে প্রচুর। কিন্তু তাজিউস ক্যান্টরের এই রোলটা খুব ইন্টারেস্টিং। অভিনেতাকে একবার মঞ্চে ছেড়ে দিলে সে তো আর তার মতো করে করবে, সেই মোমেন্টটার জন্য সে করবে, মানে সে ইচ্ছে করে কোনো ক্ষতি করার জন্য করছে তার নয়। আমি সেটা ধরছি না, অ্যানিমোসিটি থেকে করছে, বা ডিরেক্টরকে দেবো আমি, পেয়েছি মঞ্চে, এবার আমি যা খুশি তাই করবো, থামাতে তো পারবে না। অনেকক্ষণ আমার অনেক অত্যাচার করেছে, হ্যাঁ, এইখানে এখানে চুপ করে থাকো, পজ নাও একটু বেশি, এই সব তো কোথায় আমি পজ, এখানে পজ নিও না, বারবার বারণ করছি। এবারে ওখানে গিয়ে বসে আছি, পজ দিচ্ছে স্টেজে গিয়ে, কিছু করার নেই তো। থিয়েটারের একটা মানে স্বাধীনতা আছে, কিন্তু আমি যদি এরকম কোনো কারো, এমন কোনো ভালো মানে ভালো অভিনেতা অভিনেত্রী এরকম কোনো মনে নেই সে ডিরেক্টরকে 5 দেবে বলে উঠে করছে তা। কিন্তু আমি বলছি তার কতগুলো ব্যাপার থাকে, সে একটা অভিনেতার সঙ্গে ক্রমাগত যে দুজন অভিনয় করছে, একজনের একটা থাকানো, সেদিনকে তার অভিনয়টা পাল্টে দিতে পারে, একটা পজ বাড়িয়ে দিতে পারে, একটা পজ কমিয়ে দিতে পারে, বা পিছিয়ে এই যে কেমিস্ট্রিটা হয় মঞ্চে, এই জিনিসটাই তো প্রধান, এবং ডিরেক্টরকে সেই অবস্থাটা তৈরি করতে হবে। ঠিক আসলে তাই না, মানে ওটা প্রতিদিন সে সমৃদ্ধ হচ্ছে এবং সজাগ থাকছে। কারণ ধরে নিয়েছে ও ওদিকে তাকাবে, কিন্তু তাকায়নি, নিজে না দেখলে সে তো বুঝতে পারবে না, অথবা নিজে না দেখলেও চলে বলে বসে আছে, এদিকে ও যেটা করেছে তারপরে এর অ্যাকশনটা ঠিক লাগছে না, দেখলে সমস্যা কিছু করতে পারতো। অতএব বলছি যে আমরা যে রিহার্স করে জিনিসটাকে তৈরি করি, তারও যেমন ভূমিকা আছে, স্বাধীন জায়গা, ফাঁকা জায়গা রাখারও সুযোগ থাকা উচিত। ফাঁকা জায়গা বলছি, কিছু ব্ল্যাঙ্ক স্পেস, সেগুলো একটা করতে করতে মোকাবিলা করতে করতে যাবে। এটা তো আমি যখন বিসর্জন করছি, বিসর্জনে কৌশিক, জয়সিংহ, গৌতম হালদার, এই রঘুপতি, এবং ওরা রোজ একটা সিন করে বেরিয়ে নিজেদের মধ্যে তুই ওটা কি করলি আছে, ওটা তাকালি না, ও বলছে না 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 ওটা না, আমি এইভাবে করতে চেয়েছি। এই যে আলোচনাটা ঘটছে, এখানে ডিরেক্টর নেই, কিন্তু ডিরেক্টরের ডিজাইন করে দিয়েছে। এইটা আমার ভীষণ ভালো লাগতো, যে টকিং টু ইচ আদার, এবং এমন নয় যে ওকে দিলাম তোমাকে, এরকম কোনো ভঙ্গি পেতে না। হ্যাঁ, মঞ্চে আবার এরকম অভিনেতারা থাকে, এগুলো সব একটা ইনসিকিউরিটি থেকে আসে বলে মনে হয়, যে আমি ও আমার থেকে চড়ে যাচ্ছে বেশি, চরিত্র থেকে বেরিয়ে গিয়ে তখন নানারকম কাণ্ড করতে শুরু করে, চরিত্রের মধ্যে না থেকে। এগুলো আমার অপরিণত একটাদের ক্ষেত্রেই ঘটে, অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে। যারা পরিণত অভিনেতা অভিনেত্রী তারা এইসব নিয়ে ভাবেন না, কারণ তাদের নিজের অভিনয় দক্ষতা নিয়ে এত তারা কনফিডেন্ট যে তারা এইসব নিয়ে ভাবেন না, যে আমার থেকে এই সিনটা নিয়ে বেরিয়ে চলে গেল, আমি এবার কিছু করতে হবে সিনটা। হ্যাঁ, তার জন্য সেটাই সে করে। এবং এই জায়গাগুলোই মনে হয় যে থিয়েটারের, আমার কাছে সেটা মনে হয় যে তাকে থিয়েটারের জন্য এই সুরজিৎ আর গৌতম মেফিস্টোতে জাস্ট করছে, ও প্রাইম মিনিস্টার করছে এখন, ওই একজন দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি চলছে। কেমিস্ট্রিটাকে আমি তাদের খালি জিজ্ঞেস করছি হচ্ছে তো, আমি যে হচ্ছে, কিন্তু তোমার মনে ওইটা না তাকিয়ে বললেই ভালো, জানো, ওইটা মনে হয় এইটুকু বললাম। আমি বলছি না তাকেও না করতে হয়, এই যে ভালো ওকে অপশনটা দিয়ে রাখছি। ও নাও হি ইজ ডিসাইডিং অ্যাজ অ্যান অ্যাক্টর, কারণ ও পরিণত অ্যাক্টর, হি নোজ দ্যাট হোয়াট উইল বি বেস্ট। সেই ক্ষেত্রেই বলছি তোমার দীর্ঘ নাট্য জীবনে কোনো অভিনেতার সঙ্গে কাজ করতে সমস্যা হয়েছে, মানে অভিনেতা অভিনেত্রীর সঙ্গে, যে তাকে বোঝাতে পারছো না, বা সেরকম ঘটেনি? না, ঘটেনি।
ঘটেনি না, ঘটেনি মানে ঘটতে দিইনি আর কি। ছোটখাটো ঘটনা ঘটেনি তা না, ঘটেছে। সেগুলো আমি মানে ঠিক আছে, এটা পার্ট অফ দ্য গেম বলে মেনে নিচ্ছি আর কি। এখানে বলছি অ্যাক্টরের স্বাধীনতা নিয়ে একটা গল্প পরিচালিত আছে, যে একটা সিকোয়েন্সে হাজব্যান্ড একটা খুব টেন্সের মানে খুব টেন্স একটা ঘটনা। সিনটা আছে, চার্জ করে যাচ্ছে হাজব্যান্ড, আর মহিলা লাস্টে একদম আকুল হয়ে কেঁদে ঢুকরে কেঁদে বসে পড়ছে। এখানে কাটেন, এটা ইন্টারভেলের সিন। তা একদিন ওই অ্যাক্টর ওই চার্জ যেটা করে সেটা না করে একদম মানে খুব আলগা এবং খুব মানে কোনো ট্রে নেই, তার তাবুত্তার নেই, একটা যেন ডাল একটা কিরকম এ করলো। ভদ্রমহিলা কিছুই করলো না, ভদ্রমহিলা চুপ করে বসে রইলো, দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে রইলো, কারেন্ট পড়ে গেল। কারেন্ট যেখানে পড়ার সেখানে পড়েছে। সব অন্য যারা দেখেছে ঠেকেছে তারা বলে কি করলেন, কি হলো আপনার শরীর? তা বললো না, ওকে জিজ্ঞেস করো। আর ডিরেক্টর বসছিল হলে, ডিরেক্টর ছুটে এসছে মহিলাকে বলছে হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে চার্জের যে পয়েন্টসগুলো সেগুলো পুরো মিস করে গেছে ভদ্রলোক। ওর বাড়িতে একটা বেরোবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, তাহলেও সে ডাক্তার, হসপিটাল খুব অন্যমনস্কভাবে অভিনয় করছে। ওইখানে যেটা চার্জ করার কথা সে চার্জিংটা করেই নি। ডায়লগুলো বলেছে কিন্তু চার্জিং নেই। চার্জিং করার ফলে ভদ্রমহিলা মানে ভেঙে পড়বেন, বসে পড়বেন ভেঙে, সেটা ভদ্রমহিলা করেনি। ওইখানে সিদ্ধান্ত নিয়েছে, ডিরেক্টর বললো ওয়েল ডান। এটা একটা এক্সাম্পল বলেছি কোথায় একটা। তবে আমি একজন ডিরেক্টরকে দেখেছিলাম, রাশিয়ান ডিরেক্টর, খুবই নাম করা ডিরেক্টর, লুবিমভ বলে। লুবিমভ তাগাঙ্কা থিয়েটার বলে একটা স্টেট থিয়েটারের ডিরেক্টর ছিলেন। তা উনি সবসময় একদম মাঝখানের সিটটা ওনার জন্য ব্লক থাকতো যে কোনো অভিনয়। উনি হাতে 3টে টর্চ নিয়ে বসতেন, একটা সাদা, একটা লাল, একটা সবুজ। প্রতিটা শো আমি নিজে দেখেছি। আমি নিউ হ্যাভেনে ওর মারাসাত দেখতে গেছিলাম, দেখি সত্যি বসে আছেন ফার্স্ট রোয়ে 3টে টর্চ নিয়ে। লাল টর্চ মানে হচ্ছে ভীষণ তাড়াতাড়ি যাচ্ছে, একটু কমাও। সবুজ মানে হচ্ছে বড্ড স্লো যাচ্ছে, একটু বাড়াও। আর সাদাটা জ্বলা মানে ঠিক যাচ্ছে, চলো এটাই রাখো। এই কোঅর্ডিনেশনটা উনি করতেন মানে। এবং সেই মারাসাত মানে দেখে চমকে যাবো আমাদের প্রোডাকশন, ভাবা যায় না ওনার প্রোডাকশন, কিন্তু ওরকম কিন্তু ওইভাবে কন্ট্রোল করতেন। এরকম একটা কন্ট্রোল ছিল ব্যাপারটা। যাই হোক, আমার মনে হয় যে এবার আমাদের শেষ করতে হবে, কারণ সময় নেই। এটা কি কোনো প্রশ্নোত্তরের আসার এখানে নেই, তাই তো নাকি? মানে তোমার রেকর্ডিং শেষ করে দিয়ে মানে যদি একটা দুটো প্রশ্ন যদি ওরা কারোর করার থাকে তাহলে করো, নিশ্চয়ই। হ্যাঁ, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে স্যারকে করতে পারেন বা সুমনটাকে। না, যেটা প্রথম দিকে যে কথাগুলো হচ্ছিল সেখান থেকে যে গুরুগিরি করছিলেন, গুরুগিরি করা বা এই যে লাল আপনার ওই সময়কার প্রতিটা পজ নেওয়া, এইটাকে এই বলে, এখন এইটা ডিরেক্টরের কাজ নয়, এটা তো ঘটনাই। কিন্তু আমরা হয়তো একটা সময় যখন আপনাদের শম্ভুবাবুর শুরু, উৎপল বাবুর ইত্যাদি আলাদা কথা, তারপরের ফেজ থেকে বোধ হয় যাদের নিয়ে কাজ করতে হয়েছে তাদের মধ্যে এক একজন নিশ্চয়ই আলাদা, কিন্তু বাকিদের বোধহয় ওটা না করেও একজন ডিরেক্টরের উপায় নেই। আমাদের কাঠামোতে, আমাদের কাঠামোতে মুখে নিজে বলে যে আমার একটা কাজ নয়, কিন্তু তবু প্রোডাকশনটা কিন্তু আমায় দাঁড়া করাতেই হবে, তখন বাধ্য হয়ে তাকে অকটা শেখাতেই। আর এখানে ওই সেই আবার সেই অজিতের বাবুর কথা, এখানে সবকিছু শিখতে হয়, একমাত্র অভিনয় না শিখলেও চলে। ফলে বেশিরভাগ তাদের এ না করেই বলছি, বেশিরভাগ তারাই উইদাউট প্যাশন চলে এলো যে এটা তাহলে করা যাবে। ফলে তখন ওরা উপায় নেই, তখন এই একটা
থিয়েটার, সেখানে যে লোকটা দূত হয়ে ঢুকছে তারও একটা যে ভূমিকা আছে, তখন উপায় নেই সেই ছেলেটাকেই ধরতে হচ্ছে। আর আমাদের দলীয় থিয়েটারে এই ছেলেটি আবার বেশি কাজ করে। আমি বলছি আমার অভিজ্ঞতা, শঙ্কর দেবনাথ যে বাহার করেছিল, ওর মানে কি হয়, অডিশন প্রসেসিংটা খুব গন্ডগোল। অডিশন বলে না অ্যাক্টরদের আমাদের এসে সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে তোমাকে এটা প্রমাণ করে দিতে হবে তুমি ভালো করবে চরিত্রটা। তো অনেক মানুষ অভিনেতা অভিনেত্রী আছেন যাদের খুলতে সময় লাগে। হ্যাঁ, এই সময়টুকু তাকে না দিলে সে খুলতে পারে না। ফলে শঙ্করের ক্ষেত্রে এক জিনিস হয়েছে, ওকে ওর খুলতে বেশ সময় লেগেছিল, কিন্তু আই হোল্ড, কিন্তু সবসময় কি একটা প্রফেশনাল জগতে অডিশনটা একটা ইম্পর্টেন্ট আর্ট হয়ে গেছে। ফলে অডিশনটার জন্য এখন যেভাবে অভিনেতা অভিনেত্রীদের প্রস্তুত হতে হয় সেটা খুব মানে যান্ত্রিক ব্যাপার। এবং আর একটা জিনিস হয় যে আমরা যখন ফিল্ম স্কুলে পড়তে গেছিলাম, আমাদের শেখানো হয়েছিল তুমি অডিশন কি করে নেবে। অডিশন নেওয়াটাও একটা আর্ট, কারণ অভিনেতা যদি প্রথমেই ঢুকে তাকে 4-5 মিনিট কোম্পানির চেয়ারম্যান এদিকে বসে আছে, তুমি ইন্টারভিউ দেবে, বলো পৃথিবীর ওজন কত, চাঁদের ওজন কত, ওই যেভাবে সত্যিবাবু ছবিতে ছিল, সেরকম হলে অভিনেতা অভিনেত্রী প্রথমেই সে আটকে যাবে, সেটা ঢুকে যাবে। বলে তাকে একটা প্রথমে একটা এমন একটা পরিস্থিতি নিয়ে আসতে হবে অন্তত অডিশন প্রসেসের জন্য, যাতে সে হি অর শি ফিলস দ্যাট এখানে একটা মানে আমার সম্মানীয়, আমাকে সম্মান করছে এমন মানুষেরা বসে আছে, আমাকে পরীক্ষা করতে বসেনি, আমাকে পরীক্ষা করতে বসেনি, আমাকে সম্মান করতে এরা বসে আছে, যে আমি অভিনেতা অভিনেত্রী, আমি পরীক্ষা দিতে এসেছি। সেই পরীক্ষা কিন্তু এটা অন্য কর্পোরেটের চাকরি বা কোনো সরকারি চাকরির ইন্টারভিউ নয়, এটা শিল্পীর ইয়ে হচ্ছে। এটাই বলছি যে এই জায়গাটাই বলছি খুব ইম্পর্টেন্ট, যে ওই যেটা বাবা বলছিল যে সময় লাগে অনেকের খুলতে, কিন্তু ভেতরে না থাকলে হবে না। ঠিক যেভাবে তালখানাকে তাল গানে কিছুতেই আনা যায় না, সম্ভবই নয়। যে তালখানা সে তালিখানা, যে অভিনয় ভেতর থেকে জানে না সে জানে, ভেতরে একটা কিছু আছে which makes him or her perform. চেতনার নাটক, নাটক মানে হচ্ছে সঙ্গীত, একটা বিরাট ভূমিকা বেশিরভাগ নাটকে, এবং তার বেশিরভাগ গানই অরুণদাই ম্যাক্সিমাম সুর দিয়েছেন, কিছু কিছু গানে জ্যোতিকেশ্বর দিয়েছেন, বা হয়তো মোরেরিয়া একটা দিয়েছেন, লাল তো দিয়েছেই। না, সঙ্গীতের ব্যাপারটা আমি ইচ্ছে করে বলিনি, কারণ বাবা সঙ্গীত নিয়ে প্রচুর বলেছেন, বরঞ্চ আমি নির্দেশকের দিকটাই জোর দিচ্ছিলাম, কিন্তু তবু বলো এটা ভালো। আমি বলছি অরুণদাকে জানতে চাইছি আপনাকে কিভাবে ইন্সপায়ার করে সঙ্গীতের প্রয়োগটা, এই চেতনা একটা সিম্বল হয়ে গেছে। চেতনা নাটক মানে সঙ্গীত থাকবে, সেটা এখনো। সেটা আমার ছোটবেলাকার বেড়ে ওঠার সময়, আমি যেখানে বড় হয়েছি সেখানে চারপাশে যাত্রা পার্টি ছিল, ছোট যাত্রা পার্টি, এবং গানের ব্যাপারটা ওইখান থেকে ঢুকেছে। আমাদের বাড়িতে নাটবন্দি এরা পাঠ হতো, রবিবার রবিবার পাঠ হতো। সেই পাঠে একজন আসতেন, বাড়ি তারা মহিলা টয়লা সব এসে বসতেন রেগুলার প্রতি সানডে, সেটাও আমি অ্যাটেন্ড করতাম। মিউজিকটা একদম ভিতরে ঢুকে আছে, এই জন্য আমার পক্ষে মিউজিকের কাজ করা মানে সব থেকে মানে ফ্রি। আমি মিউজিকের কাজ করি। আপনার নাটকে কীর্তনের প্রভাবটাও খুব বেশি আছে, বেশি না হলেই হলো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। দিবারাত্রি কাব্যের সময় আমি একটা জিনিস দেখেছিলাম, রিফ্লেকশন অফ লাইট কিভাবে কাজ করা। আপনার একটা মনে থাকবে, একটা নদী বা সমুদ্রের ধারে একটা দৃশ্য ছিল, যেখানে পীযুষদা আর ইত্যাদি করবেন, একটা হলুদ ফ্লেক্স আপনি ব্যবহার করেছিলেন সমুদ্রের ওই জলের ব্যাপারটাকে রিফ্লেকশন করার জন্য। এই যে একটা ধারণাটা স্যার আপনি কিভাবে? সে মনে নেই, এটা আমার জানার খুব ইচ্ছা হয়েছিল, যে একটা ফ্লেক্স থেকে কি করে জায়গাটাকে বার করেন। সে মনে নেই গো। অরুণদা, আমি একটা জিজ্ঞেস করবো, তুমি একটু আগে বলছিলে যে পরিচালককে ভালো অভিনেতা হতেই হবে এরকম কোনো মানে নেই, কিন্তু তার মানে পরিচালক যখন একজন অভিনেতাকে কিছু বোঝাবেন, সে তার বুদ্ধি এবং মনন দিয়ে শুধু তাকে বোঝাবে। সে যদি ওই অভিনয়ের কলা কৌশলগুলো না জানেন, আর তিনি নিজে যদি অভিনেতা না হন, তাহলে কি সেটা এক্সপ্রেস করতে পারেন শুধু বুঝিয়ে? হ্যাঁ, ওইটুকু মানে এক্সপ্লেন করতে পারবেন কি, যেটা দেখছি সেটা বুঝছে তো ডিরেক্টর, সেটা বুঝছে কিনা বড় কথা। মানে তুমি ভালো অভিনয় করছো কি করছো না, এটা যদি না বোঝে পরিচালক, তাহলে তো কোনো কাজই হবে না। আমাকে টেকনিক্যালিও তো কিছু জিনিস পরিচালক দেখিয়ে দিতে পারে, পারে, আমার নাও পারে। সে কি পরিচালকের সব গুণ আছে, ওই গুণটা নেই।
না এটা সুভাষ আমি বলি যেটা কি বলে আধুনিক যে পরিচালক, চিত্র পরিচালক বা নাট্য পরিচালক, তারা কিন্তু কেউ অভিনয় করতে নেই, অ্যাক্টর ডিরেক্টর জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে অনেক আগে। ধরো পিটার ব্রুক, গ্রেটাউস্কি, ব্রেক্ট, এরা সবাই শুধু নির্দেশনার কাজই করছেন এবং এদের মূল দক্ষতাই ছিল যে অভিনয় তারা বোঝেন খুব, যে কোন অ্যাক্টরকে কিভাবে হেল্প করতে হবে। তার জন্য অ্যাক্টরের ট্রেনিংটা তার যাওয়ার দরকার নেই। একটা অ্যাক্টরের তো নিজস্ব ট্রেনিং আছে, তার যে নিজেকে প্রথমত উন্মুক্ত করার যে ট্রেনিং, এটাই সবচেয়ে বড় ট্রেনিং। বিকজ হ্যাঁ, এই বারবার বলে অভিনেতাই হচ্ছে একমাত্র যাকে খুলে দেখাতে হয় তার পুরো ভেতরটা। বোঝানোটা মনে হয় একটা ডিরেক্টরের কাছে অনেক বেশি, সেটাই আমরা সবাই কিন্তু অনেক লোকজন আজকে এসেছেন। সবাই তার জন্য আরো বেশি কৃতজ্ঞ। সেটা চা টিফিন খেয়ে